জীবনে প্রথম কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করব স্যার, তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখবে, মেয়েটা যেন প্রতিবন্ধী হয়। মজা করছো না বাবা? আরে স্যার, আমি আপনার সাথে মজা করব কেন? ইচ্ছে করলে অন্য জায়গায় এসব করতে পারতাম, কিন্তু এই জায়গাটা বেছে নিয়েছি কারণ এটা একটা স্কুল। এখানে আমাকে কেউ সন্দেহ করবে না। এই তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? একটা বিষয় মাথায় রাখবে, আমি তোমার প্রিন্সিপাল স্যার হই। আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আর তোমার কত বড় সাহস আমার স্কুলে এসে এসব উল্টাপাল্টা কথা বলছো? আপনার কথা শুনতে আমি এখানে আসি নাই। আপনার স্কুলেতেও অনেক মেয়ে আছে, আমাকে একটা সুযোগ করে দেন না স্যার। আই সে গেট আউট। আমি তোমাকে এখনই আমার স্কুল থেকে বের হতে বলছি, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। স্যার, আমাকে পুলিশের ভয় দেখাবেন না। আচ্ছা স্যার, আপনার না একটা সুন্দরী বউ আছে? শুনলাম দেখতে শুনতে নাকি অনেক সুন্দরী, আবার সুন্দরও অনেক। স্যার, এবার দাঁড়িয়ে যেই কাউকে ডাকতে যাবে, তখন আমি বললাম আপনার বউয়ের গোসল করার ভিডিও আমার কাছে, যখন আমি এটা ফেসবুকে ভাইরাল করব না, তখন আপনি সমাজে মুখ দেখাতে পারবেন বুঝি স্যার? কি বলছো এসব? আমার বিশ্বাস হয় না। হালকা একটু ভিডিও প্লে করে বললাম, এখন তো বিশ্বাস হয়েছে? লাদেন, তুমি না স্কুলের সবচেয়ে ভালো একজন ছাত্র ছিলে। সবাই তোমাকে খুব ভালো ছেলে হিসেবে জানে, আর তুমি হঠাৎ করে। এই শালা, আমি তো ডায়লগ শুনতে এখানে আসছি। আমি কি বললাম তোর কানে যায় না, নাকি আমাকে অন্যভাবে ব্যবস্থা করতে হবে? স্যার এবার কাঁপতে কাঁপতে বললেন, দেখো বাবা, এটা একটা প্রতিষ্ঠান। তুমি নিজেও এখানে পড়াশোনা করে গেছো, আর আজকে তুমি পাগলের মতো কী সব কথা বলছো? দাঁড়া শালা, এভাবে হবে না। আমাকে রাগে দিলি না? এখন দেখ আমি কি করি। তুই আমাকে কিছু করতে দিবি না তো? ঠিক আছে, এই ভিডিও ভাইরাল করব ঠিকই, তার আগে তোর বউয়ের সাথে T20 একটা গেম খেলে আসি। এখানে আমাকে কিছু করতে দিবি না তো? ঠিক আছে। স্যার ধপ করে আমার পায়ে ধরে বলল, বাবা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এমন করো না। তুমি যা বলবে আমি তাই করব। বলো আমাকে কি করতে হবে? আমি হাসতে হাসতে চেয়ারে বসলাম, বললাম এইবার ঠিক আছে, এখন আমি বলি কি শোন। স্যার মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, হুম বাবা, বলো। আমি যে এখানে কি কারণে এসেছিলাম সেটা যেন কেউ জানতে না পারে। যদি বাইরের কেউ এই কথাটা জেনে যায়, তাহলে তোর 12টা বাজাবো। না বাবা, এমন করবে না। তুমি যা বলবে আমি তাই করব, আর কেউ কিছু জানবে না। বিষয়টা যেন তোর আর আমার মাঝেই থাকে, কেউ যেন জানতে না পারে। বাবা, স্কুলে এসব না করলে হয় না? তাহলে আমি তোর বাসায় যাই, শুধু এটাই চাস? ঠিক আছে, গেলাম আমি। আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। বলো আমাকে কি করতে হবে? আগামীকাল স্কুল ছুটির পর আমি এখানে আসবো। এখানে শুধু দুইজন থাকবে, একজন হলো তুই, আরেকজন হলো প্রতিবন্ধী মেয়ে একটা, যার সাথে আমি শারীরিক সম্পর্ক বলে যেন ও কাউকে কিছু বলতে পারে না। আর আমি যখন আসবো তখন তুই চলে যাবে, বাকিটা আমি সামলে নেব। কিন্তু এমন মেয়ে তো আমাদের স্কুলে নেই। আছে নাকি নেই সেটা শুনে আমি কি করব? আমি যেটা বললাম সেটা করবি। মেয়ে কোথা থেকে আনবি, কি না আনবি, সেটা তোর বিষয়। যদি একটু সামান্য উল্টাপাল্টা কিছু হয় না, তোর জীবন আমি বরবাদ করে ফেলবো। একটা প্রশ্ন করতে পারি? হুম, কর। আমাকে ব্ল্যাকমেল করে আজকে যা করতে চাইছো, একদিন এর ফল পাবে। তবে একটা স্বাভাবিক মেয়ের সাথে এসব করলে হয়তো ওর বাবা মা ওকে বিয়ে দিয়ে সব কিছু ঠিকঠাক করে দিত। কিন্তু তুমি কোন হিসাবে প্রতিবন্ধী একটা মেয়ের সাথে এসব করতে চাইছো? ওদের জীবনে এমনি অনেক কিছু নাই, তার ভিতরে। থাক, আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস। একটা স্বাভাবিক মেয়ের সাথে এসব করলে একদিন একদিন আমি ধরা পড়ে যাব, কিন্তু একটা প্রতিবন্ধী মেয়ের সাথে যদিও কিছু করি, তাহলে আমার কিছুই হবে না। এখন আমার সময় হয়েছে, আমাকে যেতে হবে। বাবা, ভিডিওটা? আগে আমার কাজ শেষ হবে, পরে ভিডিওটা কেটে দেবো। কিন্তু আমি তোর মুখ থেকে কিন্তু শব্দ শুনতে চাইছি। আগামীকাল 12টার ভিতরেই স্কুলের সব কাজকর্ম শেষ করে আমাকে কল দিবি। আর যদি স্কুলে একটা সিসি ক্যামেরা চালু থাকে না, তাহলে তুই শেষ। 12টায় তো কোনো স্কুল ছুটি হয় না। হয় না, ঠিক আছে, একদিন দিলে কিছুই হবে না। আর দুটো প্যাকেজ কিনে নিয়ে আসবি আমার জন্য। কি বলছো এসব? আর প্যাকেজ কি? কেন, তোর স্বামী স্ত্রী কি ব্যবহার করিস? বেলুন ফুলে বুঝি উড়িয়ে দেয় শালা,
নাকি আমাকে সবকিছু আবার বুঝিয়ে বলতে হবে? স্যার আবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি সিগারেট ধরিয়ে জোরে টান দিয়ে বললাম, একটা দিনই তো, আর আপনি স্যার কিছু মনে করবেন না। কি করব বলেন, অনেক দিনের খিদে যে আমার। দেখো, আমাকে ব্ল্যাকমেল করে আজকে আমার সাথে যা করছো না, একদিন এমন কিছু তোমার সাথে হবে তুমি ভাবতেও পারবে না। সেটা যা হবে পরে দেখা যাবে। আর আমি কি বললাম মনে থাকে যে, এই বিষয়টা যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু স্যার আপনার বউয়ের ভিডিও বাইরে চলে যাবে। আর কালকের কথা যেন মনে থাকে। সিগারেটটা নিচে ফেলে দরজা দিয়ে হাসতে হাসতে বাইরে চলে এলাম। এই স্কুলের মাঠে কত ছেলে মেয়ে খেলা করছে। আহ, কবে যে আমার স্বপ্ন পূরণ হবে। আমার কতদিন ইচ্ছে। স্কুলের গেট থেকে বের হতেই দেখি আম্মুর ফোন রিসিভ করে বললাম, আম্মু বলো কি বলবে। ভাইয়া, আমি। তুই এখন কোথায় রে? হুম হুম। এই তো বোন, কিছুক্ষণ পর বাসে আসবো। কেন, কিছু কি বলবেই? ভাইয়া, আমার জন্য চকলেট নিয়ে আসবি, আর আপুর জন্য ফুচকা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। যার সাথে কথা বললাম ও হলো আমার একমাত্র পিচ্ছি বোন মাহি। আর আমার একটা চাচাতো বোন আছে, ওর কথা পরে বলবো। রাস্তায় হঠাৎ এক স্কুল ম্যামের সাথে দেখা হলো। আমি মাথা নিচু করে তাকে সালাম দিয়ে বললাম, ভালো আছেন ম্যাম? আরে লাদেন জি, তা এতদিন পর কোথা থেকে বের হলে? মাঝে মাঝে স্কুলে গিয়ে আমাদের সাথে দেখা করতে পারো না? নাকি এখন বড় হয়ে গেছো? এই তো ম্যাম, গিয়েছিলাম স্কুলে, কিন্তু আপনাকে পাই নাই। আর বলো না, বাসায় একটু সমস্যা ছিল, এর জন্য একটু লেট হয়েছে। তা কোন কলেজে ভর্তি হয়েছো? এই তো ম্যাম, আমাদের পাশের এলাকায় যে কলেজ আছে ওটাতে। হুম, ভালো। পড়াশোনা মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে? আর আমাকে এখন যেতে হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে। তাহলে আজকে আমি আসি কেমন? আর মাঝে মাঝে স্কুলে গিয়ে আমাদের সাথে দেখা করবে। আপনি বলে প্রতিদিন স্কুলে যাবো ম্যাম? ম্যাডাম আমার কথা শুনে হাসতে হাসতে চলে গেল। ইস, ম্যামকে যদি একবার পেতাম। দেখি একদিন সময় করে সবকিছু রেডি করে আপনার কাছে আসবো। এসব চিন্তা করছি আর হো হো করে নিজেই একাই হাসছি। ফোনটা বের করে পাভেলকে কল দিলাম। পাভেল হলো আমার ক্লাসমেট। ফোন রিসিভ করে পাভেল বলল, হুম, লাদেন বল কি হয়েছে? মামার দোকানে এত, আমি সেখানে বসে আছি। আচ্ছা, তুই বস, আমি আসছি। ফোনটা কেটে দিতে দেখি আমার গার্লফ্রেন্ড রিয়ার কল। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বললাম, যেন বলো তুমি কেমন আছো? আমি কেমন আছি তোর এখন মনে হয়েছে? এতক্ষণ কার সাথে কথা বলছিলি? আর তোরে আমি যখনই কল দিই তখনই ফোন বিজি পাই। তুই আমাকে রেখে কোন মেয়ের সাথে টাঙ্কি মারিস? একবার তোর কাছে পাই না। আরে বেবি, তুমি যা চিন্তা করছো তেমন কিছু না। আমি তো এতক্ষণ পাভেলের সাথে কথা বলছিলাম। তুই কার সাথে কথা বলছিলি সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু তোরে একবার হাতের কাছে পাই। এখন তুই কোথায় আছিস? হ্যালো হ্যালো বেবি, কিছু শোনা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। আমি তোমাকে পরে কল দেবো নে। এই বলে তাড়াতাড়ি ফোনটা রাখলাম। কি এক গার্লফ্রেন্ড আমার, আমাকে এত সন্দেহ করে বলার বাইরে। আপনারা হয়তো ভাবতে পারেন আমার গার্লফ্রেন্ড থাকার পরেও কেন অন্য মেয়ের সাথে নোংরামি করবো, তাই তো? রিয়াকে আমি গার্লফ্রেন্ড হিসেবে রেখেছি শুধু টাকার কারণে। ওর বাবা অনেক বড়, শালিকে তো আমার দেখতেই ঘৃণা করে। আবার ওর সাথে কিভাবে থাকি? মামার দোকানের সামনে গিয়ে একটা চা নিয়ে খেতে লাগলাম। কিছুক্ষণ পর পাবেল এসে বলল, কিরে লাদেন, আজকে এত জলির তলব? টাকা পয়সা তোর কাছে কিছু আছে কি? এই তো, সব মিলিয়ে 1,000-এর মতো আছে। সমস্যা নেই, হয়ে যাবে। বাকি টাকাগুলো রিয়ের কাছ থেকে নিতে হবে। তুই কি করতে চাইছিস বল তো? আমি মনে মনে বললাম, আমি যদি পাবেলকে সবকিছু বলে দিই তাহলে এই শালাও বলবে আমাকে তোর সাথে নিয়ে যা, আমিও একটু মজা করি। না না, ওকে কিছু বলা যাবে না। আমি বুদ্ধি করে বললাম, কালকে কিছু মাল পানি খেতে হবে, একদম ট্যাঙ্কি পুরো করে নেশা করব। আমি টাকা দিই, তুই মাল পানি আনতে পারবি? পাবেল মাথা চুলকাতে চুলকাতে বলল, পাভেল বলল, এগুলো আনার রিস্ক হয়ে যায়, তবে একদিন তো কোনো ব্যাপার না, আমি নিয়ে আসবো। আচ্ছা, আর কাউকে বলবি কি? যে বেশি করে টাকা দিতে পারবে তাকে নিয়ে যাবি। আর সবকিছু সাবধানে করবি, যেন কেউ কিছু জানতে না পারে। আমাদের মাঠের পিছনে যে ছোট ঘরটা আছে না, ওখানে সবকিছু নিয়ে 3টে রেডি থাকবি। রাতে হলে ভালো হয় না? তুই এত কিছু চিন্তা করিস না, আমি সবকিছু সামলে নেব। একটা মেয়ে নিয়ে আসলে ভালো হতো না? আমি মুচকে হাসতে বললাম, ঠিক আছে নিয়ে আসবি, শুধু আনন্দ আর আনন্দ। আরে হঠাৎ দেখি বাসা থেকে ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই আম্মু বলল, কিরে লাদিন, কই তুই? এই তো আম্মু, বোনদের সাথে আড্ডা দিচ্ছি। অনেক হয়েছে আড্ডা দেওয়া, এখন তাড়াতাড়ি বাসায় আয়। তোর বোনের আইসক্রিম খাওয়ার জন্য কান্না করছে।
ফোন রেখে পাভেলকে বললাম, পাভেল আমাকে এখন যেতে হবে। আর আমি কি বললাম মনে থাকে যেন? সে তো থাকবে, কিন্তু টাকা? সেই ব্যবস্থা আমি তোরে করে দিতেছি। বাসার দিকে যেতে যেতে রিয়াকে কল দিলাম। রিয়া কল ধরে আমাকে রাগ দেখিয়ে বলল, এই তুই আমাকে আর কল দিবি না? আমার সাথে তুই গেম খেলোস? ঠিক আছে, আমিও দেখে নিব। আমি একটু কান্নার ভাব ধরে বললাম, আমি তো তোমার কথাই চিন্তা করি। শুধু শুধু আমাকে বেশি সন্দেহ করো, অথচ আমি ভালো আছি কিনা তা একবারও খবর নিল না। থাক, দরকার নেই, আমার কেউ নেই, লাগবে না আমার কাউকে। ওভাসে কিছুক্ষণ চুপচাপ থেকে উত্তর দিল, বাবু, তোমার কি হয়েছে? আমার কি হয়েছে সেটা শুনে তুমি কি করবে? যেদিন আমি মারা যাব তখন বুঝবে। এই, তুমি মারা যাওয়ার কথা বলবে না। আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমাকে সন্দেহ করব না। এখন বলে তোমার কি হয়েছে? আসলে হয়েছে কি, একটা অটো আমার উপরে তুলে দিয়েছিল, সামনে একটু আহত হয়েছি। কি বলছো এসব তুমি? এখন তুমি কোথায় আছো? আমি এখন হাসপাতালে আছি। আমার পাশে আমার বাবা মা বসে আছে। আর তুমি তো জানো আমার বাবা মা তোমার আর আমার কথা জানতে পারলে আমাকে একদম মেরে ফেলবে। কোনো পাগলামো করো না, ঠিক আছে? এখন আসা লাগবে না, আমি আগে বাসায় যাই, পরে সময় করে তোমাকে কল দেবো। ব্যথা কি খুব বেশি পেয়েছো বাবু? না, তেমন কোনো সমস্যা নেই। আসলে কিভাবে যে বলি, তোমার বউকে বলতেও আবার লজ্জা লাগছে। আসলে হয়েছে কি বেবি, আমার পকেটে এখন কোনো টাকা নেই। আর তুমি বলার পর আমি তেমন সিগারেটও খাই না, কিন্তু সারাদিনও যদি একটা না খাই তাহলে তুমি তো জানো বেবি। সত্যি তো? সরাসরি খাও নাই? তোমার সাথে আমি কি মিথ্যা কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিকাশে 2000 টাকা দিচ্ছি। কিছু ভালো মন্দ কিনে খাবে, যেন শরীরে বেশি শক্তি হয়। আর যখন একা থাকবে তখন আমাকে কল করবে, ঠিক আছে? এভাবে কিছুক্ষণ রিয়ার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। যাক, টাকাটা তো হাতে পেয়ে গেলাম। বোকা মেয়ে কিছুই বোঝে না। বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল দিতেই আমার পিচ্চি বোন মাহি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মুখ বাঁকিয়ে বলল, আপনার এখানে কি চাই? হুম হুম, যান এই বাসা থেকে। মাহির সামনে আইসক্রিম ধরে বললাম, কি একজন এটা খেতে চাইছিল, যদি সে খেতে না চায় তাহলে পাশের বাসার জরিনা খালার মেয়েকে দিয়ে দিই। মাহি আমার হাত থেকে আইসক্রিম নিয়ে দৌড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, আমার আইসক্রিম আবার অন্য কাউকে দিবি? হুম। আমি হাসতে হাসতে উপরে উঠতে লাগলাম। চাচার রুমের সামনে গিয়ে কলিং বেল বাজলাম। সাথে সাথে চাচি দরজা খুলে দিয়ে বলল, কি রে লাদেন, আজকে এত দেরি করে বাসায় আসলি কেন? এই তো চাচি, আড্ডায় মগ্ন ছিলাম। তা ইভা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে মাদ্রাসা থেকে এসে মাত্রই স্কুলের দিকে যাচ্ছে মনে হয়। চাচির হাতে ফুচকাগুলো দিয়ে বললাম, ইভা আসলে দিয়ে দিবেন চাচি, এখন আমি গেলাম, নইলে আম্মু আবার আমাকে ঝাড়ু দিয়ে মারবে। চাচি হাসতে হাসতে বলল, তুই সেটারই যোগ্য। দেখ, মজা করবি না একদম। রাতে কিন্তু আমি বিরিয়ানি খাবো, মনে থাকে যেন। আমাকে বলিস কেন? তোর মাকে গিয়ে বল। তুমি তো জানো চাচি আমি আম্মুকে কতটা ভয় পাই। হয়েছে, আর ঢং করতে হবে না, এখন গিয়ে ফ্রেশ হ যা। চাচির কথা মতো আমি আমার রুমে চলে গেলাম। আসলেই আমরা সবাই একসাথেই থাকি, বলতে পারেন যৌথ পরিবার আমাদের। তবে এই বাসাটা বাবার নামে দলিল করা। আমার দাদা একটাই ভুল করেছিলেন, বাবার নামে এই সম্পত্তি ফুলে লিখে দিয়ে। দাদা মারা যাওয়ার আগে বাবাকে বলেছিল, এই বাসায় তোর যেমন অধিকার আছে তেমন তোর ভাইয়ের আছে। আমি একবার ভুল করেছি, তুই এমন করিস না, সাবধান। ভাইয়ের সাথে কখনো বেইমানি করবি না। তবে বাবা দাদার কথা রেখেছেন, কখনো বাবা এই বিষয়ে আমার চাচাকে কোনো কথাই বলে না। মাত্র বিছানার উপর একটু আরাম করে মাথা দিয়ে শুয়ে পড়লাম। এর মাঝে আম্মু এসে বলল, হারামজাদা, সারাদিন টই টই করে ঘুরে বেড়াস। তোরে খাবার দিবে কে? খাবার কি উড়ে উড়ে এসে তোর মুখে পড়বে? কত করে বলি কিছু একটা কর, কিন্তু না, স্যারের কিছু করবেই না। তোর বাবার দোকানেও তো গিয়ে বসতে পারিস নাকি? হয়েছে তোমার বকা দাও আম্মু। দেখো আমি কতবার বলেছি আমার এসব ভালো লাগে না। আমি কাজ কাম করতে পারবো না, আমার দ্বারা এসব হবেও না। আর আমার বাবার কি কম আছে নাকি? আমি কাজ করেই করবোই কি। আম্মু আমার কাছে এসে ঠাস করে গালে দূরে চড় দিয়ে বলল, যেদিন আমি থাকবো না তখন বুঝবি মা কি জিনিস। আমি আসি দেখে তোর বাবা তোরে কিছুই বলে না, নইলে কোন দিন যে তোরে মাথায় তুলে নিচে ফেলে দিত তার কোনো ঠিক নেই। আমি আম্মুকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বললাম, তুমি আমার লক্ষ্মী আম্মু। আর সাবধান, কোনোদিন আমার সামনে মরার কথা বলবে না। তুমি স্যার আমার কে আছে বলো? হঠাৎ কোথা থেকে মা এসে লাফ দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, কুত্তা, তুই আমার আম্মুকে ছাড়, এটা শুধু আমার আম্মু।
মাহিকে সরিয়ে বললাম, তুই যা, এটা শুধু আমার আম্মু, আর কারো না। আম্মু আমাদের দুই ভাইকে জোরে ধরে বলল, আমি দুজনেরই আম্মু হয়েছে এখন। আর লাদেন, তোর বোনেরও তো এখন স্কুলে যাওয়ার বয়স হয়েছে। কোথায় ভর্তি করলে ভালো হয় বলতো? আম্মুকে ছেড়ে বললাম, দেখি আগে। মাহি আমার মাথাটা একটু হাতি দিত। আমি এখন পারবো না। এখন আমি গিয়ে আম্মুকে রান্নার কাজে সাহায্য করব। চলো আম্মু। আম্মু হাসতে হাসতে বলল, দেখ দেখ, তোর ছোট বোনকে দেখে কিছু শিখতে পারিস না? এই বয়সে আমাকে রান্নার কাজে সাহায্য করবে, আর এত বড় ছেলে আমার, অথচ। প্লিজ আম্মু, তোমার ডায়লগ দেওয়া বন্ধ করো তো। আমার আর এসব শুনতে ভালো লাগছে না। আম্মু রাগ দেখে বলল, কি এক ছেলে জন্ম দিলাম আমি, সারাদিন শুধু এই দিকে সেই দিকে ঘুরে বেড়ায়। আমি চুপচাপ বিছানার উপর শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারে না। রাতে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেলাম। সকালে সবকিছু রেডি করে নিজেও তৈরি হলাম স্কুলে যাওয়ার জন্য। আজকে আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে। বাসা থেকে যখন বের হব তখন পেছন থেকে আম্মু বলল, কিরে লাদেন, আজকে এত সুন্দর পরিপাটি হয়ে কোথায় যাওয়া হচ্ছে? আরে আম্মু, তেমন কিছু না, এমনি মনটা চাইছে তাই সাজলাম। কেন আম্মু, আমাকে সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে আমার বাবাটাকে। আম্মু আমার কাছে এসে কপালে চুমু দিয়ে বলল। বেঁচে থাক বাবা। আমি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ মাই ডিয়ার আম্মু। লাদেন, তোরা একটা কথা বলবো বলবো করে বলা হয় না। আমি আম্মুর দিকে তাইকে বললাম, আম্মু বলো, কি হয়েছে? আম্মু একটু ভয় পেয়ে বলল, তোর বাবার হাব ভাব আমার বেশি একটা ভালো লাগছে না। তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ তো, সব কিছু ঠিকঠাক আছে নাকি। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ধুর আম্মু, এত চিন্তা করো না। আর আমি জানি আমার বাবা কতটা ভালো। তাকে হুদাই সন্দেহ করো না আম্মু, হয়তো কোনো কাজে বিজি থাকে। সত্যি তো বাবা? আরে আম্মু, আমি আম্মুকে দুই পাশ বুঝিয়ে বাসা থেকে বের হলাম। তবে আজকে হঠাৎ আম্মু আব্বুর কথা বললো কেন? আম্মু তো জীবনে কারোর সম্পর্কে কোনো কথা বলে না। কিন্তু আজকে হঠাৎ, তোর এসব পরে দেখা যাবে। আমি প্রায় স্কুলের সামনে চলে গেলাম। ঘড়িতে এখন 11:30 বাজে, কিন্তু শালা স্কুলে এখনো ছুটি দেয় না কেন? এই তো ছুটি হয়ে গেছে। স্কুলের সব স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে স্কুলে প্রবেশ করে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে চলে গেলাম। সবাই চলে গেছে ঠিকই, কিন্তু স্যার ম্যাডামরা এখনো আছে। প্রিন্সিপাল স্যার আমাকে দেখে ইশারা করে বলল, 10 মিনিট পরে আসো, এখনো স্যার ম্যাডামরা যায় নাই। আমি স্কুলের এক সিপাই গিয়ে দাঁড়িয়ে রইলাম, যাতে কেউ আমাকে দেখতে না পারে। স্যারের কথা মতো কিছুক্ষণ পর স্যার ম্যাডামরা চলে গেল। এই সুযোগে আমি প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। গিয়ে দেখি স্যার কি যেন লিখছে আর কান্না করছে। আমি স্যারের কাহিনী দেখে বললাম, কি ব্যাপার স্যার, আপনি কান্না করছেন কেন? তোমার মুখ থেকে আমি স্যার ডাকটা শুনতে চাই না। আমি নিজে একজন শিক্ষক। আমি চিন্তা করি কিভাবে আমি আমার একটা ছাত্রকে ভালো পথে নিয়ে আসব। আর আজকে নিজের ওপর নিজের ঘৃণা হচ্ছে। কি করব, নিজের মান সম্মান তো বাঁচাতে হবে নাকি? দেখেন, আপনার সব কথা শোনার মতো আমার কাছে এত সময় নেই। এখন বলেন, সবকিছু রেডি আছে তো? লাদেন, তুমি আমার সন্তান তুল্য। আর একবার চিন্তা করে দেখো না, ওরা তো তোমার মতোই স্কুলের ছাত্র। ওদের সাথে এটা করা কি ঠিক হবে বাবা? স্যার দেখেন, আমি ঠান্ডা মাথায় বলছি, আমাকে রাগাবেন না। আর আমি যা একবার বলি তাই করি, সুতরাং আমাকে অন্য কিছু বলে আটকাতে পারবেন না। এখন কি আমার সময় নষ্ট করবেন, নাকি আমি আপনার সময় নষ্ট করবো? স্যার কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, পাশের অন্ধকার যেই রুমটা আছে ওখানে গিয়ে তুমি তাকে পাবে। বাবা, আর একটু চিন্তা করলে হয় না? মেয়েটা প্রতিবন্ধী। এত দেখার কিছু নেই, আমি গেলাম। স্যার আমার হাতে কিসের একটা স্প্রে দিয়ে বলল, তোমার কাজ শেষ হবার পর মেয়েটার মুখে এটা স্প্রে করে দিও। পরে আমি ওকে হাসপাতালে রেখে আসবো না। এই কথাগুলো বলে স্যার একেবারে কান্না করে দিল। এসব দেখে আমার কি, আমার এসব ন্যাকানো কান্না দেখে লাভ আছে? শেষ মুহূর্তে স্যার প্যাকেজগুলো আমার হাতে দিয়ে বলল, প্রিন্সিপাল স্যার বলল, আমি আজকে একটা মেয়ের জীবন কেড়ে নিলাম। হ্যাঁ, উপরওয়ালা আমাকে মাফ করেও। স্যারের নাটক দেখার সময় আছে নাকি আমার? প্যাকেজগুলো ডাস্টবিনে ফেলে হাসতে হাসতে বললাম, মজা যেহেতু করবো তাহলে সব নিয়ে কি লাভ? আচ্ছা, মেয়েরা কি একটুও ভয় পায় না? একা একা এখানে আছে কি জন্য? তোর আমার সব চিন্তা করে লাভ কি? আমি আমার কাজ করে যাই। রুমের ভিতরে গিয়ে দেখি আসলে এখানে এত বেশি আলো নেই। দিনের বেলা এত অন্ধকার, তবে এই অন্ধকারে একটা মেয়ে বসে আছে, এটাই আমি দেখতে পাচ্ছি। আমাকে দেখে মেয়েটা দাঁড়িয়ে গেল, তবে অন্ধকারে স্পষ্টভাবে চেহারা দেখা যাচ্ছে না। আমি রুমের দরজা লাগিয়ে মেয়েটার কাছে গিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। এমনি অনেক সময় নষ্ট করে ফেলেছি। আর না,
মেয়েটা নিজের শক্তি দিয়ে আমাকে দূরে সরাতে চাইছে, কিন্তু পারছে না। তবে একটা বিষয় আমার মাথায় আসছে না, আমি মেয়েটার সাথে এত কিছু করছি কিন্তু মুখ দিয়ে একটা কথাও বলছে না। মেয়েটা একসময় পরাজয় মেনে সমস্ত শরীর এমনভাবে ছেড়ে দিল, মনে হচ্ছে যেন ও যেন আমাকে সবকিছু ইচ্ছে করে দিচ্ছে। তবে মেয়েটার চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়ছে, সেটা আমি অনুমান করতে পারছি। তবে মেয়েটা আমার সাথে তেমন আর কোনো জোরাজুরি করে নাই। আমিও এর সুযোগ নিলাম। দীর্ঘ অনেকক্ষণ পর মেয়েটাকে ছেড়ে দিলাম। মেয়েটা খুব কষ্ট করে উঠে কোনো মতে নিজের কাপড় পরলো, আর আমি সেই মুহূর্তে স্যার দেওয়া স্প্রেটা মেয়েটার মুখে দিয়ে দিলাম। আমি আমার কাপড় পরে নিলাম। আমার কাজ শেষ, এখন আমাকে যেতে হবে। দরজার কাছে যেতেই মনে হলো যে এই মেয়েটার সাথে আজকে আমি জোরপূর্বক শারীরিক সম্পর্ক করলাম, তাকে তো একবার দেখার দরকার। হাতে পরে এটাকে কেউ শারীরিক সম্পর্ক বলবে না, আমি নিজেও জানি। আমি মেয়েটাকে আজকে ধর্ষণ করেছি। আস্তে আস্তে হেঁটে আবার মেয়েটার সামনে চলে গেলাম। ফোনের লাইটটা মেয়েটার উপর ধরতেই 3 হাত দূরে ছিটকে আমি পড়লাম। ভয়ে আমার পুরো শরীরে এখন কাঁপতে লাগলো। ও এখানে কি করে? শরীরের পুরো লোম আমার দাঁড়িয়ে পড়লো। মেয়েটার ভেতরে কপাল দিয়ে ঘামের ফোঁটা পড়তে লাগলো। ভয়ে এক কোনায় গিয়ে চিপটি মেরে বসলাম। মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো আমার একমাত্র চাচাতো বোন, যে কিনা বাক প্রতিবন্ধী, মানে কথা বলতে পারে না, যাকে আমি এতটা আদর করি আর যাকে কিনা আমি সবসময় আমার ছোট বোনের মতো দেখতাম। আজকে আমি তার সাথে এমনটা কিভাবে করলাম? চোখ থেকে আমার টপ টপ করে পানি পড়ছে। এটা আমি কিভাবে করলাম? আমি আমার নিজের জীবনটা শেষ করে দিলাম। আমি এখন আমার চাচা চাচিকে কি জবাব দেবো? তার মানে স্যার জেনে বুঝে এমন করছে, কিন্তু স্যার তো এটা জানতো না যে ইভা আমার চাচাতো বোন হয়। এখন আমি কি করব? আমার মাথায় কাজ করছে না। কোনো মতে চোখের পানি মুছে দরজা খুলে বের হলাম। দরজার সামনে দেখি স্যার দাঁড়িয়ে আছে। স্যার আমার কাছে এসে বলল, প্রিন্সিপাল স্যার বললো, বাবা ভিডিওটা? আমি স্যারের হাতে ফোনটা দিয়ে দিলাম। স্যার ভিডিওটা ডিলিট করে ঠাস ঠাস করে আমার গালে দূরে চড় দিয়ে বলল, ছি লাদেন, আমি তোমাকে কত ভালো মনে করতাম, আর আজকে তুমি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমার একজন স্টুডেন্ট বাজে পথে চলে গেল, আর তুমি কিভাবে তোমার চাচাতো বোনের সাথে এমনটা করতে পারলে? আমি ভাবছিলাম তুমি হয়তো তোমার চাচাতো বোনকে দেখে তোমার ভুল বুঝতে পারবে, কিন্তু ছি, আমি কিছু করার আগে তুমি এখান থেকে চলে যাও, নইলে খুব খারাপ হবে। আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি কতবার দরজার কাছে চিৎকার দিয়ে বলেছি লাদেন ও তোমার চাচাতো বোন, জানালা দিয়ে গিয়েও বলেছি, কিন্তু তুমি তোমার কাজে ব্যস্ত। আমি তোমাকে স্যার আর কিছু বলার আগেই আমি মাথা নিচু করে স্কুলের বাইরে চলে গেলাম। সি, আমি কিভাবে আমার চাচাতো বোনের সাথে এমনটা করতে পারলাম? হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে বললাম, কে? আরে শালা, আমি পাবেল। তুই এখন কোথায়? তাড়াতাড়ি আমাদের মাঠের পিছনে চলে আয়, আমরা তোর জন্য অপেক্ষা করছি। এত আগে? আরে শালা, তুই আয় তো, আমার আর সহ্য হচ্ছে না। আমার ভেতরে কেমন যেন একটা অপরাধ বোধ মনে হচ্ছে। আমার পদ একটাই, এখন আমাকে মরতে হবে। হ্যাঁ, আমি আত্মহত্যা করব, এছাড়া আমার আর কোনো উপায় নাই। নিজের ইচ্ছা মেটাতে গিয়ে আজকে আমি আমার চাচাতো বোনকে না, আর চিন্তা করতেও পারছি না আমার জীবনে আমি কত খারাপ কাজ করেছি। তাই বলে আজকে নিজ হাতে আমার প্রতিবন্ধী বোনের জীবনটা নষ্ট করে দিলাম। মাঠের পেছনের কোন মতে চলে গেলাম। রুমের ভিতরে গিয়ে দেখি পাবেল আমাকে দেখে হাসি দিয়ে বলল, তুই এসে গেছিস, কি করব বল, আমার আর সহ্য হচ্ছিল না। দাঁড়া, আগে আমি আমার কাজ শেষ করি, তুই একটু পানি খা, কেমন? আমি দরজা লাগিয়ে পুরো একটা বোতল নিয়ে খেতে লাগলাম। পাবেল শুধু বলল, পানি মিশিয়ে খা শালা, পরে বাসা পর্যন্ত যেতে পারবি না। আমি কিছু বললাম না, সবকিছু ভুলে যাওয়ার জন্য ইচ্ছে মতো খেতে লাগলাম। পাবেল ওর কাজ শেষ করে বলল, বন্ধু, তুই এখন যা, আর কিছু মনে করিস না, আমি তোর আগে সব কিছু করে ফেললাম। পাবেলের দিকে তাকিয়ে বললাম, আমার এখন এসব করার মুড নেই। তুই মেয়েটাকে চলে যেতে বল, আর আমাদের সাথে যদি এসব খেতে চায় তাহলে থাকতে পারে। মেয়েটা আমার কথা শুনে আমার পাশে বসে বলল, বেবি, একবার আমার দিকে তাকিয়ে দেখো না, আমাকে কত হট লাগছে। পকেট থেকে পিস্তল বের করে বললাম, শালে আমার মাথা গরম আছে, চুপচাপ এখান থেকে চলে যা, নইলে তোর 12টা বাজাবো। পাবেল মেয়েটার হাত ধরে বলল, ওর কথায় কিছু মনে করো না, চলো, আমি তো আছি তোমার জন্য। পাবেল মেয়েটার সাথে ইচ্ছা মতো মস্তি করতে লাগলো। আর এদিকে আমার নেশাই যেন কাটছে না। আমি কিভাবে আমার চাচাতো বোনের সাথে এটা করতে পারলাম? এসব খারাপ পথে চলতে চলতে আমি অন্ধ হয়ে গেছি। আজকে এত বেশি পরিমাণের পানি খেয়েছি বলার বাইরে। কখন যে উল্টো হয়ে ঘুমিয়ে গেলাম বলতেই পারে না। ঘুম ভাঙলো ফোনের শব্দে, আর শালা পাবেল দেখি আমার উপর শুয়ে আছে। লাথি দিয়ে পাবেলকে দূরে সরিয়ে ফোন রিসিভ করতেই আম্মু বকা দিয়ে বলতে লাগলো, তুই কোথায় আছোস? সেই কখন থেকে তোরে কল করলেও পাচ্ছি না,
এখন যেখানেই থাকিস তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোর চাচার সাথে ঝামেলা করছে। ফোন রেখে পাবেলকে তুলে বললাম, এই শালা আমি ঘুমিয়ে গেছি দেখে তুইও কি ঘুমিয়ে যাবি? আচ্ছা মেয়েটা কই? এখন বলে কি লাভ হবে? মেয়েটাকে আমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। ভালো করছিস, এখন আমাকে তাড়াতাড়ি বাসে যেতে হবে। তুই এদিকে একটু পরিষ্কার করে চলে আয় আমার বাড়িতে, ইমার্জেন্সি দরকার পড়ে গেছে। তুই তো যাবি শালা, সব কাজ আমাকে একাই করতে হয়। আজকের মতো তুই প্লিজ করে নে, অন্য একদিন আমি করব, ঠিক আছে? আচ্ছা যা তুই, আমি দেখছি কি করা যায়। মাঠ থেকে বেরিয়ে দোকানে গিয়ে হাত মুখ ধুয়ে একটা সিগারেট হাতে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম, আচ্ছা আমি সবকিছু সেরে যদি ভালো হয়ে যাই, তাহলে কি ইভা আর স্যার আমাকে মাফ করবে? হয়তো জীবনেও না। আমি যেই কাজ করছি তারা আমাকে কখনোই ক্ষমা করবে না। আচ্ছা আমি যদি ইভাকে বিয়ে করি, তাহলে তো ধর্ষণ হবে না। হ্যাঁ, আমি আমার উত্তর পেয়ে গেছি। ইভাকে বিয়ে করে ওর কাছে সবকিছু বলে মাপ চাইবো, ওর স্বামী হিসেবে তো আমাকে মাফ করবে। আর আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি ভালো হয়ে যাব। বাসার কাছে গিয়ে শুনি চিল্লা চিল্লি, বাসার ভেতরে যেতেই শুনি বাবা বলছে, এই বাড়িতে আমার একটা মান সম্মান আছে, আর তোর মেয়ে আজকে সেটা নষ্ট করে দিল। ছি ছি, চিনা নাই জানা নাই কোন ছেলের সাথে বিছানায় শুয়ে আসছে। চাচা বাবাকে ধমক দিয়ে বলল, মুখ সামলে কথা বল, আমার মেয়েকে নিয়ে একটাও বাজে কথা বলবি না। আমার বাবা জোরে চিৎকার দিয়ে বলল, অনেক সহ্য করেছি, আর না। এই বাসাটা তো আমার নামে, তুই তো জানিস। আমি তোর সাথে ঝামেলা করতে চাই না, তুই এখান থেকে চলে যা। তোর জন্য আমার মান সম্মান নষ্ট হবে, এটা কোনো মতেই চলবে না। আমি তাড়াতাড়ি বাবার সামনে গিয়ে বললাম, বাবা এটা তুমি বলতে পারলে? উনি আমার চাচা হয়, এই বাসায় ওনার যত অধিকার তোমার সেই রকমই অধিকার আছে। বাবা ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, তুই বেশি বুঝিস না, তুই জানিস তোর চাচাতো বোন কী করে এসেছে এই মেয়েটা একটা ছেলের সাথে। আমি কি করে বলি বলতেও পারছি না। আমার বংশের মান সম্মান নষ্ট করে দিল, আবার কে নাকি কে হাসপাতালেও রেখে গেছে। তোর চাচাতো বোনকে জিজ্ঞেস করলেন, শুধু কান্না করে, কিছু নাকি জানে না সে। ভালো মানুষ, ওদের বল আমার চোখের সামনে থেকে চলে যেতে, নইলে আমি খুন করে ফেলবো। ছেলেটার কথা বললেও হয়তো আমি দেখতাম কি করা যায়। এর মাঝেই চাচা এবার মাথায় হাত দিয়ে বলল, আমি জানি আমার মেয়েটা কত ভালো, ও এমন কাজ কখনোই করতে পারে না। ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। মেয়েটা কথা বলতে পারে না দেখে আজকে এর সুযোগ নিল। চিন্তা করিস না, আমি তোর মান সম্মান নষ্ট করব না। আমার কারণে তোর মান সম্মান আমি নষ্ট হতে দেব না। তবে আমার মেয়ের সাথে যে এমন করছে না, তাকে আমি যদি পাই কখনোই মাফ করব না, খুন করে ফেলবো আমি, এই বলে দিলাম। এবার মা চল। আমি একবার ইভার দিকে তাকিয়ে দেখি ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি তাড়াতাড়ি চাচার পায়ে ধরে বললাম, প্লিজ চাচা তুমি এখান থেকে যাবে না। আমি কথা দিচ্ছি যে তোমার মেয়ের সাথে এমন করেছি আমি কালকেই তাকে নিয়ে আসবো। চাচা আমাকে সরিয়ে বলল, ভালো থাকিস বাবা, খুব মিস করবো যে তবে। আম্মু অন্যদিকে বাবাকে বোঝাচ্ছে, কিন্তু বাবা বারবার মুখ ফিরে নিচ্ছে। এবার হাত ধরে বললাম, এবার তুই যাস না, দরকার হলে আমি তোকে বিয়ে করব। বাবা চিৎকার দিয়ে বলল, লাদেন, এখান থেকে চলে আয়। ইভা কান্না করতে করতে আমার হাত ছাড়িয়ে দরজা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। চাচি যাওয়ার আগে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিস বাবা। এই বলে সবাই চলে গেল। আমি নিচে পড়ে চিৎকার করে কান্না করতে করতে বললাম, আজকে সবকিছু আমার জন্য হয়েছে, আমি নিজেকে কখনো মাফ করব না। এসব বলে কান্না করছি। আমার পিচ্চি বোন মাহি আমাকে প্রশ্ন করলো, ভাইয়া ইডা আপু কোথায় গেছে? আমি মাহিকে জোর ধরে কান্না করতে লাগলাম। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি এখন কি করব? আমি সত্যি সত্যি আত্মহত্যা করব? আজকে আমার কারণে সবকিছু হয়েছে, বেঁচে থেকেই বা আমার লাভ কি? কিছুক্ষণ নিচে বসে নিজেকে শান্ত করলাম। অন্যদিকে বাবা আম্মুর সাথে কথা কাটাকাটি করছে। মাহিকে নিয়ে আমি চুপচাপ রুমের ভেতরে চলে গেলাম। রুমে গিয়ে বসতেই মাহি আমাকে বলল, ভাইয়া কালকে আমার জন্মদিন, আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যাবি কালকে? মাহির দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বোন নিয়ে যাব। পিচ্ছি একটা বোন আমার, এত কিছু বোঝে না। চাচারা যে আমাদের ছেড়ে চলে গেছে এটাও ও জানে না। মাহি আমার চোখের পানি মুছে বলল, আচ্ছা ভাইয়া তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে বলো? চোখের পানি মুছে বললাম, কিছু হয় নাই, এমনি হয়তো চোখ দিয়ে পানি পড়ছে। ভাইয়া
কালকে ইভা আপু আসবে তো। মাহিকে জোরে ধরে বললাম, ওরা আর এখানে আসবে না, সবকিছুর জন্য আমিই দায়ী। আচ্ছা মাহি, আমি যদি কখনো দৌড়ে চলে যাই, তুই একা থাকতে পারবি তো? মাহি আমার গলা জোরে ধরে বলল, না না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি শুধু কান্না করতে লাগলাম। কালকের দিনটা শুধু মায়ের জন্য বাঁচবো। এই প্রথম আমার বোন আমাকে বলছে ওকে নিয়ে ঘুরতে যেতে। আমি কি না করতে পারি? আজকে আমার জন্য একটা পরিবার চলে গেল, আমার জন্য আমার চাচাতো বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। আমার মতো পশুর বেঁচে থেকে লাভ কি? এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি কষ্ট কি জিনিস। না জানি আমি কত মানুষকে এভাবে কষ্ট দিয়েছি। মাহিকে জোরে ধরে ঘুমিয়ে পড়লাম। রাতে কেউ আমাদের ডাকাডাকি করে নাই, হয়তো আম্মু বাবার সাথে ঝগড়া করে ঘুমিয়ে গেছে। আমি ফ্রিজ থেকে কিছু খাবার বের করে মাহিকে খাইয়ে দিলাম। মাহিকে ঘুম পাড়িয়ে আমিও নিজেও ঘুমিয়ে গেলাম। খুব ইচ্ছে করেছিল নিজেকে নিজেই মেরে ফেলতে, শুধু মায়ের জন্য একটা দিন বেঁচে আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার টেবিলের উপর সাদা কাগজ মোড়ানো, একটা কি যেন দেখা যাচ্ছে। বুঝলাম না এখানে আবার কি আসছে। ধীরে ধীরে কাগজটা হাতে নিয়ে দেখলাম কি আছে এর ভিতরে। প্রথমে লেখা আছে, আমার প্রিয় ছেলে লাদেন, আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। এছাড়া আমার আর কিছু করার ছিল না। তোর চাচা যাওয়াতে তোর বাবা সুযোগ পেয়েছে। সে সেই রাতেই আরেকটা বিয়ে করে বউ নিয়ে এসেছে। আমি অনেক বুঝালাম, তোর বাবাকে কিন্তু আমার কথা শুনেই নাই। উল্টা আমাকে মায়ের খেতে হয়েছে। আমি এক রুমে শুয়ে আছি, অন্য রুমে ওরা। আর বলতে পারছি না বাবা, মনটাই চাইছে আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলি। কিন্তু বাবা, আত্মহত্যা যে মহাপাপ। আমি চাইছিলাম তোদের নিয়ে বাঁচতে, কিন্তু তুই যথেষ্ট পরিমাণে বড় হয়েছিস। তোর বোনের দেখাশোনা করার জন্য তুই পারফেক্ট। আমাকে মাফ করে দিস বাবা। আমি আমার পথ দেখে চলে গেলাম, তোর বোনকে তোর হাতে দিয়ে গেলাম। তোর দেখাশোনা আজ থেকে তুই করবি। আর কিছু বলতে পারছি না বাবা। আমি সত্যি একজন খারাপ মা, যে কিনা নিজের ছেলে মেয়েকে দেখে দূরে চলে গেলাম। আমার মেয়েকে ওদের হাতে দিয়ে ওর জীবনটা নষ্ট করিস না। এখানে থাকলে আমি এসব দেখে সহ্য করতে পারবো না। ভালো থাকিস বাবা, তোর বোনকেও দেখে রাখিস। চিঠিটার নিচে ফেলে হো হো করে হাসতে লাগলাম। কখন যে চোখ দিয়ে এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়লো বলতে পারে না। আজকে আমাদের ভাই বোনদের একা ফেলে আমার মাও চলে গেল। আম্মু সেদিন আমাকে ঠিকই বলেছি, তোর বাবার হাব ভাব বেশি একটা ভালো না। কিন্তু আমি সেটা বুঝতে পারি নাই। মানুষ ভয়ে মায়ের ভালোবাসার সাথে কিছুই তুলনা হয় না। কিন্তু আমার মা আমাদের একা রেখে চলে গেল। ছোট বোনের দিকে একবার তাকিয়ে দেখলাম কি সুন্দর করে ঘুমিয়ে আছে। চোখের পানি মুছে মনে মনে বলতে লাগলাম, হ্যাঁ, আমার সাথে এটাই হওয়ার দরকার ছিল। আমি যে অপরাধ করেছি এর কাছে এটা কিছুই না। কিন্তু আমি আমার মনকে বোঝাতে পারছি না। আমার আম্মু আমাদের একা রেখে চলে গেল, এটা মানতে পারছে না কোনোভাবে। পরিচয়ে মাহির মাথার কাছে বসে ওর কপালে একটা চুমু দিয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখে একজন সুন্দরী মহিলা আর বাবা বসে নাচতে করছে। আমাদের দেখে বাবা, বল লাদেন, আয়, তার নতুন নাম দেখতো তোর পছন্দ হয়েছে কিনা। আমি কিছু না বলে চুপচাপ চেয়ারে বসে বাবাকে প্রশ্ন করলাম, তুমি এটা কিভাবে করতে পারলে? একবারও কি আমার আর মাহির কথা চিন্তা করলেন? বাবা গম্ভীর সুরে উত্তর দিল, তোর মায়ের কাছ থেকে আমি কি পেয়েছি? সারাটা দিন এটা ওটা নিয়ে বেঁচে থাকে। থাক, সেসব কথা বলতে চাই না আমি। আর এটা মনে করিস না তোর মাকে আমি এই বাসা থেকে বের করে দিয়েছি। আমাকে বলে সে এই বাসা থেকে চিরদিনের জন্য চলে গেছে। বলেছে আমি যেহেতু বিয়ে করেছি, সেও নাকি আবার নতুন করে বিয়ে করবে। আর এটাও বলে দিয়েছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। দেখ বাবা, এখানে আমার কোনো দোষ নেই। আমি চাইছিলাম সে থাকতে, কিন্তু চলে গেল। একটা পুরুষের দুইটা স্ত্রী থাকতেই পারে, এটাই তো স্বাভাবিক। আমি দাঁড়িয়ে বললাম, যেভাবে পছন্দ হয় সেভাবেই থাকো তো। এর মাঝে আমার সৎমা বলল, দেখো, তোমার এখন প্রাপ্ত বয়স হয়েছে চাকরি করার। আমার বাবার একটা গার্মেন্টস আছে, ওখানে বলবনি তোমাকে একটা চাকরি ব্যবস্থা করে দিতে। এখন আর আগের মতো ঘোরাফেরা করলে হবে না, কাজ করতে হবে। বাবাও সরে সরে তাল মিলিয়ে বলল, বাবা, তোর মা তো ঠিক কথাই বলেছে। আমি হাসতে হাসতে বললাম, ঠিকই তো বাবা, আমিই বোকা। আমি এতদিন এটা বুঝি নাই। চেয়ার ছেড়ে যে চলে যাব, তখন বাবা প্রশ্ন করলো, নাস্তা করবি না?
পরে করে নেবো বাবা। এই বলে উপরে চলে গেলাম। যে আম্মু আমাকে কোনোদিন বলে নাই চাকরি করতে, আর আজকে এই বাসায় এসে বলছে আমাকে কাজ করতে। হায়রে দুনিয়ার মানুষ। ছোট বোনের ঘুম ভাঙতে প্রশ্ন করলো, ভাইয়া আমরা কখন বেড়াতে যাব? আমি মাহিকে রেডি করে বললাম, চলো আমরা এখনই যাব। বাসা থেকে বের হতেই আমার সৎমা আমার হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলল, আয় করতে শিখো, পরের টাকা আর কত খরচ করবে? আমি টাকাটা পকেটে নিয়ে চুপচাপ বের হয়ে গেলাম। মাইকে নিয়ে সারাদিন এইদিক ওইদিক ঘুরে একবারে রাতে বাসায় গেলাম। এখন বাজে রাত প্রায় 12টার মতো। সবকিছু ঠিকঠাক করে রেডি হচ্ছি এই বাসা থেকে পালানোর জন্য। কিছুক্ষণ আগে চিন্তা করেছিলাম নিজেকে নিজেই শেষ করে দেবো, কিন্তু আমি যদি মারা যাই তাহলে আমার বোনের কি হবে? ওর জন্য হলেও আমাকে বাঁচতে হবে। এখানে ও একা একা থাকলে আমার সৎমা ওর উপর নানাভাবে অত্যাচার করবে। তিনি আমার সাথে প্রথম দিনই যা করছে তাতে আমি তার আচার আচরণ ব্যবহার বুঝে ফেলেছি। প্রয়োজনীয় সবকিছু একটা ব্যাগে ঢুকিয়ে মাইকে করে নিয়ে বাসা থেকে বের হতে লাগলাম। কত সুন্দর সাজানো গোছানো একটা জীবন ছিল আমার, আর আজকে আমার দোষের কারণে সবকিছু ধ্বংস হয়ে গেল। এই বাসার অনেক স্মৃতি জমে আছে আমার, চোখ দিয়ে পানি পড়ছে। মনটা যেন কোনোভাবেই মানছে না এখান থেকে যেতে, কিন্তু কি আর করার, যেতে তো হবেই। বাসা থেকে বের হয়ে দেখি সবকিছু একদম নীরব নিস্তব্ধ, কোনো জায়গায় মানুষের কোনো চিহ্ন নেই। তবে যাতায়াতে মানুষগুলো এখনো গাড়ির জন্য অপেক্ষা করছে। হঠাৎ আমার প্রিন্সিপাল স্যারের কথা মনে পড়ে গেল। এখানে আর আসা হয় না কি তা আমার জানা নাই। এখান থেকে প্রিন্সিপাল স্যারের বাসা বেশি একটা দূরেও না, কিন্তু এত রাতে আমার তার কাছে যাওয়া কি ঠিক হবে? কিন্তু যেতে তো হবে। ওনার কাছ থেকে নিজেকে নির্দোষ না করে যাওয়া যাবে না। বোনকে কোলে নিয়েই রওনা দিলাম। রাত 1টার ট্রেনে ঢাকা চলে যাবো এখান থেকে, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। প্রিন্সিপাল স্যারের বাসার সামনে গিয়ে ভয়ে ভয়ে কলিং বেল বাজালাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। হয়তো স্যার ঘুমিয়ে গেছেন। কয়েকবার কলিং বেল বাজাতেই স্যার ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে বলল, কে এত রাতে এখানে এসেছে? আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, স্যার আমি। আমার কথা শুনে স্যার বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে এই অবস্থায় দেখে স্যার হয়তো বোকা হয়ে গেছে, বলার মতো ভাষা হারিয়ে ফেলছে হয়তো। আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, স্যার আমাকে বিশ্বাস করতে পারেন, আমি এখানে কিছু করতে আসিনি। আমার ছোট বোনের কসম খেয়ে বলছি, আমাকে বিশ্বাস করতে পারেন। স্যার আমাকে প্রশ্ন করলো, এত রাতে তুমি এখানে কেন এসেছো? আবার সাথে তোমার ছোট বোন, ব্যাগ। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি করতে চাইছো? জি স্যার, আজকে রাতেই এইখান থেকে পালিয়ে যাব। জীবনে অনেক অন্যায় করেছি, আজকে সেই পাপের শাস্তি পাচ্ছি। ছোট বোন কোলে থাকার কারণে আপনার পা ধরতে পারছি না, নইলে সত্যি সত্যি আপনার পায়ে ধরে মাপ চাইতাম। জানি আমি মাপ চাওয়ার যোগ্য না, কিন্তু এই গ্রাম ছাড়ার আগে আপনার কাছে মাপ না চাইলে নিজেকে নিজেই ক্ষমা করতে পারবো না। এবার স্যার আমার দিকে তাকিয়ে ভালো করে দেখে বলল, আগে সোফায় বসো, আর কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো তো। স্যারের কথা মতো সোফায় বসে আমাদের বাসায় কি কি হয়েছিল সবকিছু একদম এক এক করে বলতে লাগলাম। সবকিছু বলে শেষে বললাম, আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম স্যার, কিন্তু আমার বোনের দিকে তাকিয়েই বেঁচে আছি। আমি মারা গেলে ওর কি হবে স্যার? প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। আমার বোঝার বয়স হয়তো এত বেশি হয়নি, জানি আমি অপরাধ করেছি। আপনি যদি আজকে আমাকে ফিরিয়ে দেন তাহলে একজন মৃত মানুষের মতো আমাকে বাঁচতে হবে। স্যার সবকিছু শুনে মাথা নিচু করে বসে আছে। আমি এবার সোফা থেকে নেমে নিচে বসে বললাম, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি কথা দিচ্ছি স্যার, ইভাকে খুঁজে বের করে ওকে আমি বিয়ে করব। যদি ওকে কোনো কারণে খুঁজে না পাই তাহলে আর জীবনে বিয়েই করব না। এবার স্যার আমার দিকে তাকিয়ে বলল, আগে সোফায় বসো, আর আমি তোমাকে মাফ করে দিয়েছি। যত হোক তুমি তো আমারই ছাত্র। সোফায় বসে খুশি মনে বললাম, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। সত্যি কি আজকে তুমি এখান থেকে পালিয়ে যাবে? স্যার, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি বলি কি, আজকে রাতটা আমার বাসায় থেকে সকালে চলে যাবে না? স্যার, আমার মতো নষ্ট একটা ছেলেকে বিশ্বাস করে থাকতে বলেছেন, এটাই তো অনেক বেশি স্যার। আপনার সাথে আমি এত অন্যায় করার পরেও আমাকে মাফ করে দিলেন, আপনি স্যার সত্যি অনেক ভালো। হঠাৎ স্যারের বউ মানে আমার ম্যাডাম নিচে এসে স্যারকে বলল, ওরা কারা? স্যার হাসি দিয়ে বলল, ও হলো আমার ছাত্র, আর সেই দিন একটা ভুল করেছে দেখে আজকে আমার কাছে মাপ চাইতে এসেছে। আমি জানি আমার স্টুডেন্ট কখনোই খারাপ হতে পারে না। ম্যাডাম স্যারকে বলল, কিন্তু কাহিনী কি? কিছুই তো বুঝলাম না। স্যার বলল, পরে তোমাকে বুঝিয়ে বলবো। লাদেন, এখন কি তুমি কিছু খাবে? না স্যার, শুধু আপনার কাছেই মাপ চাইতে আসলাম। কিছুক্ষণ পর একটা ট্রেন আসবে, ওটা করে শহরে চলে যাব। কিন্তু চেনা নেই জানা নেই কোথায় যাবে? আবার সাথে তোমার ছোট বোন। মায়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম, উপরওয়ালা নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দেবেন, এটা নিয়ে আমি চিন্তা করি না। স্যার আমার একটা উপকার করবেন? বলো।
আমার কলেজ থেকে ট্রান্সফারের ব্যবস্থা একটু করে দিয়েন। আপনার তো ভালো চেনা পরিচিত আছে, যদি ভালো কাজ পাই তাহলে পড়ালেখাটা চালিয়ে যাব। আমি কি আর আমার বোনকে যারা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমিও কিছু করতে পারি? এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না, শুধু আমাকে একবার কল দিও, তাহলেই হবে। ম্যাডাম আমাকে প্রশ্ন করলো। এই মাঝরাতে তুমি শহরে কেন যাবে? আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, স্যার পরে আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে। আর ম্যাডাম, আপনি আমার মায়ের সমতুল্য, যদি না বুঝে কোনো ভুল করে থাকি আমাকে ছেলে হিসেবে মাফ করে দেবেন তো। আমার কথা শুনে ম্যাডাম আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে বলল, মায়ের কাছে সন্তান কখনো কি মাপ চায় বলো? আর যদিও না বুঝে কোনো ভুল করে থাকো, মাপ চাইতে হবে না পাগল ছেলে। এক হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, স্যার এখন যদি আমি চলে যাই তাহলে বলতে পারবো আমার স্যার আমাকে মাফ করে দিয়েছে। আর ইভাকে আমি খুঁজে বের করব, পরে ওকে বিয়ে করে ওর কাছে মাপ চাইবো। একজন ভালো স্বামী হিসেবে তো আমাকে মাফ করবে। তাহলে স্যার আজকে আমি আসি, আমার সময় কাছাকাছি চলে আসছে। সত্যি চলে যাবে লাদেন? এছাড়া আমার কোনো উপায় নেই স্যার, এখানে থাকলে আমি তো নষ্ট হবই, সাথে আমার বোনের জীবনটাও। আমি এমনটা হতে দিতে পারি না স্যার। স্যার ম্যাডামকে বললো, যাও উপর থেকে আমার মানি ব্যাগের টাকাগুলো নিয়ে আসো। আরে না স্যার, আমার লাগবে না, আমার কিছু জমানো টাকা আছে, ওটা দিয়েই চলে যাবে। ম্যাডাম আমাকে বললো, চুপচাপ এখানে বসে থাকো, এক পাও কোথাও যাবে না। এই বলে ম্যাডাম উপরে চলে গেল। আমি নিজে নিজেই বলতে লাগলাম, আমার মায়ের সমতুল্য তিনি, আর আমি কিনা তার সাথে। স্যার আমাকে থামিয়ে বললো, এসব চিন্তা করে নিজেকে কষ্ট দিও না, আমি এখন সত্যি তোমার ভিতরে ভালো একটা মানুষ দেখতে পাচ্ছি। স্যার আপনি আমাকে সত্যি সত্যি মাফ করছেন তো? কিছুক্ষণ আগে তোমার ম্যাডাম বললো না তুমি আমার ছেলের মতো। বাবার কাছে কি সন্তান মাপ চাইতে পারে বলো? আর যদি পারো ইভাকে খুঁজে বের করো, আমি জানি তুমি সব পারবে। অবশ্যই অবশ্যই পারবো আমি স্যার। ইভাকে আমার বউ করে আপনার সামনে নিয়ে আসবো স্যার, আমি কথা দিচ্ছি। অনেকক্ষণ হলো তোমার বোনকে কোলে নিয়ে বসে আছো, সোফায় শুয়ে দাও, কষ্ট হচ্ছে না তোমার? আমি মুচকে হাসতে বললাম, ও আমার বোন হয় স্যার, আর বোনকে কোলে নিলে আবার কি কষ্ট স্যার। এর মাঝে ম্যাডাম নিচে এসে কিছু টাকা আমার হাতে ধরে দিয়ে বললো, যেখানেই থাকো ভালো থাকবে, আর যখনই কোনো বিপদে পড়বে আমাকে কল করবে, কেমন? টাকাগুলো নিতে চাই নাই, তাও জোর করে ধরিয়ে দিলেন। টাকাগুলো নিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, আর সব সময় ভালো হয়ে চলবে, ঠিক আছে? আর তোমার বোনের দেখাশোনা ভালো করে করবে। আমার তো কোনো সন্তান নেই, তাই হয়তো সন্তানের কষ্ট বুঝি না। আমি চাই তোমার বোনকে তুমি ডাক্তার বানাও। আমি উত্তর দিয়ে বললাম, আপনাকে মা বলে আর কষ্ট বাড়াতে চাই না, তবে দূরে গেলে অবশ্যই আপনাকে মা বলে ডাকবো, আর আপনার কথা আমি অবশ্যই রাখবো। ম্যাডাম আমার কপালে একটা চুমু দিয়ে বললো, সত্যি চলে যাবে? হ্যাঁ যেতে হবে। স্যার ব্যাগটা হাতে নিয়ে বললো, চলো আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি। না স্যার লাগবে না। আরে চলো তো। ম্যাডামকে বিদায় দিয়ে বাস থেকে বের হলাম। সামনে যেতে যেতে স্যার বললো, যেই ছেলেটা একসময় বকাটে ছিল সে আজকে দায়িত্ব পেয়ে ভালো হয়ে গেল, চিন্তা করা যায় বলো? স্যার বলা তো যায় না কখন যে কি হয়। স্টেশনে এখান থেকে বেশি একটা দূরে না, স্টেশনে গিয়ে স্যার কিছু খাবার কিনে দিয়ে বললো, তাহলে আজকে আমি যাই কেমন? আর যেখানেই থাকো না কেন পড়াশোনা ছাড়বে না। অবশ্যই স্যার। দোয়া করি তোমরা ভালো থাকো। আজকে আমি গেলাম, আর আমার নাম্বার তো আছেই তোমার কাছে, যে কোনো দরকারে আমাকে কল করবে, ঠিক আছে? আর আমার ঢাকা শহরে কারোর সাথে পরিচয় নেই, থাকলে ঠিকই তোমার জন্য অনুরোধ করতাম। আরে স্যার দরকার নেই, যেটুকু করছেন এটাই অনেক বেশি। ওকে লাদেন, তাহলে আজকে আমি গেলাম। দেখতে দেখতে স্যার চলে গেল। এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। অনেক রাত হয়েছে, তাই এখানে তেমন কোনো যাত্রী নেই, কয়েকজন আছে। কাউন্টারে গিয়ে দুটো টিকিট কিনে নিলাম। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর ট্রেন এসেও গেল। ট্রেনে উঠে আমি আমার সিটেও চলে গেলাম। আজকে ট্রেনে একটু ভিড় বেশি, তবে দুইটা সিট নেওয়াতে আমার বেশ সুবিধাজনক হয়েছে। ধীরে ধীরে ট্রেন চলতে লাগলো, আর মনে বেশি চিন্তা করছি এখন কি করা যায়। হঠাৎ কি জানি বললো, ভাই দুইটা সিট কি আপনার? পিছনে ফিরে তাকিয়ে দেখি আমার সমবয়সী একটা মেয়ে এই কথাটা বললো, তবে আমার থেকে কিছুটা ছোট হবে হয়তো। আমার এসব দেখে লাভ কি? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, দুটো সিট আমার। ভাইয়া কিছু মনে করবে না, আমি কি এখানে বসতে পারি? অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না। সমস্যা নেই, আমি আপনার মেয়েকে কোলে নিবনি। আমি মুচকে হাসতে বললাম, ঠিক আছে বসেন। আরও আমার আদরের একমাত্র ছোট বোন হয়,
মেয়েটা বসতে বসতে বলল, ভাইয়া আসলেই সরি, আমি বুঝতে পারিনি। আরে সমস্যা নেই কোনো, আমি কিছু মনে করি নাই। হঠাৎ দেখে আমার বোন আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি এখন কোথায়? মায়ের মাথায় হাত দিয়ে বললাম, বোন তুমি ঘুমিয়ে যাও কেমন, আমরা বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তাহলে আম্মু কোথায় ভাইয়া? মাহি বোন আমার, তুমি এখন সবকিছু ভালোই বুঝো। হয়েছে কি জানো, আমার আম্মু তোমাকে আর আমাকে রেখে দূরে চলে গেছে, আর বাবা নতুন বিয়ে করে বউ নিয়ে আসছে, তাই তোমাকে নিয়ে আমি পালিয়ে আসছি, নইলে ওরা তোমাকে প্রতিদিন মারধর করতো। না না, আমার আম্মু অনেক ভালো, আম্মু আমাকে ছেড়ে যেতেই পারে না। মাইকে একটা চিপস দিয়ে বললাম, এখন এটা খাও কেমন, আমি পরে তোমাকে সবকিছু বলবো। আর তোমার ভাই থাকতে তোমার কি কোনো চিন্তা আছে বলো? মাই আমার কথা শুনে চুপ হয়ে গেল। পাশে থাকা মেয়েটা বলল, আপনি কি বাসা থেকে পালিয়ে আসছেন? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, দেখেন এসব বিষয়ে প্রশ্ন করবে, আমি এখন এসব বলতে বাধ্য নই, এমনি আমার মন মেজাজ ভালো নেই। তবে এইটুকু বলি, হ্যাঁ আমি বাসা থেকে পালিয়ে আসছি, জানি না এখন কোথায় আমার ঠিকানা হয়, তবে আমার নিজের জন্য চিন্তা নেই, এই পিচ্চি বোনটার জন্য চিন্তা হয়। এর মাঝে মাহি বলল, ভাইয়া আমার না খুব ঘুম পাচ্ছে, আমি কি তোমার কোলে ঘুমাবো? আমার পাশে বসা মেয়েটা বলল, এই সিটটা তোমার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু আমি এখানে বসে গেছি। অনেকক্ষণ তোমার ভাইয়ার কোলে ছিল, এখন আমার কোলে আছে। মাহি আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভাইয়া এই আপু কে? আমি হাসি মুখে বললাম, তুই এখন ঘুমিয়ে পড় কেমন, সকালে তোর সবকিছু বলবো না। মাহি আর কিছু বলে নাই, তবে মেয়েটা ভয়ে ভয়ে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমিও ঢাকায় থাকি, সেই হিসেবে আমার অনেক কিছু চেনা জানা আছে। না তার আর দরকার নেই, আমি নিজেই বরং দেখে নেব কি করা যায়। আপনি আমাকে সাহায্য করেছেন, এজন্য আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি যেখানে থাকি সেখানে একটা রুম খালি আছে, বাসা ভাড়া বেশি না, পরে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। এই পিচ্চি একটা মেয়েকে নিয়ে আর কোথায় ঘুরবেন? মেয়েটার কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে দেখি কেমন যেন মেয়েটার মুখে মায়াবী একটা ভাব আছে। তাছাড়া আমি এখন আমার বোনকে নিয়ে কোথায় যাব? আগে একটা রুম নেই, পরে দেখি কি করা যায়। দেখেন, আমি কিন্তু আপনার ভালোর জন্য বলছি। আচ্ছা ঠিক আছে যাব, তবে আপনার কোনো সমস্যা হবে না তো? মেয়েটা আমার কথা শুনে খুশি হয়ে বলল, আরে না। আচ্ছা, আমার নাম প্রিয়া, আপনার নাম? জি লাদেন। শুধু কি লাদেন? আমি অনেক ক্লান্ত জানেন, আমার কথা বলার মতো তেমন পরিস্থিতি নেই, পরে আপনাকে সবকিছু বলবো না, ঠিক আছে? প্রিয়া আমার কথা শুনে আর কিছু বললো না। দেখতে দেখতে আমরা গন্তব্যের স্থানে চলে এলাম। ট্রেন থেকে নেমে প্রিয়াকে বললাম, প্রিয়া একটা কথা বলবো, সত্যি সত্যি বলবে তো? প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, বল। চেনা নাই জানা নাই তোমার সাথে, তোমাকে বিশ্বাস করে যাচ্ছি, সাথে আমার একটা ছোট বোন, আমাকে হতাশ করবে না তো? খুব মায়াবী সুরে এই কথাটা বললাম। প্রিয়া আমার হাত ধরে বলল, চলো, সামনে একটা হোটেল আছে, কিছু খেয়ে নি, আর সকালে হয়ে যাবে। প্রিয়ার হাত ছেড়ে বললাম, আমি কি বলেছি? আরে বাবা চলো তো, বসে তোমার কথার উত্তর দিব। প্রিয়ার সাথে হেঁটে হোটেলে গিয়ে বসতেই প্রিয়া বলল, ভয় পেও না, বিল আমি দিয়ে দিব। হতে পারি আমি মেয়েটা খারাপ, কিন্তু মানুষকে কথা দিয়ে কথা রাখবো না এটা আমার দ্বারা হবে না, আমাকে বিশ্বাস করতে পারো। আমি মাথা নিচু করে বললাম, তোমার বোনকে জাগিয়ে দাও, ও কিছু খেয়ে নিবে না। না তার আর দরকার নেই, ও ঘুমিয়ে আছে, ঘুমিয়েই থাক, পরে উঠলে ওর জন্য খাবার আনবে। দেখতে দেখতে আমাদের খাবার এসে গেল। খেতে খেতে প্রিয়াকে জিজ্ঞাসা করলাম, তা তুমি কি করো? প্রিয়া প্রথমে আমার কথা শুনে মুখটা একটু কালো করে দিল, পরে আবার মুচকে হাসতে বলল, এই পড়াশোনা করি, আর কিছু না। ও তোমার পরিবারে কে কে আছে? আমার বাবা মা আর আমি। প্রিয়াকে আর কোনো প্রশ্ন করলাম না। হঠাৎ একটা ছেলে কোথা থেকে এসে বলল, ছেলেটি বলল, আরে প্রিয়া তুমি এখানে? রাতে আমি তোমার খোঁজে যাই, কিন্তু আমাকে তো কোথাও খুঁজে পাই নাই। কোথায় থাকো বলো তো? তোমাকে ছাড়া কি মাস্তি হয় বলো? প্রিয়া ছেলেটার দিকে কি জানি ইশারা করলো, আর তাতেই ছেলেটা চলে গেল। আমি সব দেখে প্রিয়াকে বললাম, তার ছেলেটাকে? প্রিয়া খেতে খেতে বলল, আর বলো না, ও আমার কলেজ ফ্রেন্ড। খাবার শেষ হবার পর বিল প্রিয়াই দিল। এখান থেকে কিছু দূরে নিয়ে গেল আমাকে। প্রিয়া আমাকে বলল, কেউ যদি জিজ্ঞেস করে তুমি আমার কি হও, তাহলে বলবে আমি তোমার কিছুই হই না। বলবে রুম খুঁজছিলাম, আর আমি তোমাকে এই বাহানায়
দিয়ে এখানে নিয়ে আসছি। প্রিয়ার কথা শুনে বললাম, আমি সবকিছু বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। আমাকে একটা বিল্ডিং এর সামনে নিয়ে গেল। আশেপাশে তেমন কোনো বিল্ডিং নেই, একদম নিরিবিলি পরিবেশ। এখানে দুই পাশে ময়লা আবর্জনা ফেলা হয়, হালকা একটু গন্ধ আসে, এই জন্য হয়তো এখানে রুমের দামটা একটু কম। প্রিয়া আমাকে দাঁড় করিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর সাথে একজন মহিলা এসে বলল, তার ছেলেটা কি এটাই? প্রিয়া উত্তর দিয়ে বলল, হুম। মহিলাটা বলল, তুমি ওকে সবকিছু বুঝিয়ে দিও, আর তোমাদের উপরের তলায় যে রুমটা খালি আছে ওখানেও থাকবে। আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? উনি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, ভালো আছি। এখন যাও, আগে রুম দেখো পছন্দ হয় কি না। সমস্যা নেই আন্টি, আমি মানিয়ে করে নেব। আর যদি কিছুর প্রয়োজন হয় প্রিয়া তো আছেই। আন্টি বলল, তাহলে ঠিক আছে, গিয়ে তুমি ওকে একটু রুমটা দেখিয়ে দিও, কেমন? এই বলে আন্টি চলে গেল। প্রিয়া আমাকে বলল, তো চলো এখন। যেতে যেতে আমি প্রিয়াকে বললাম, কোনো একটা জব হলে ভালো হতো প্রিয়া। তোমার চেনা জানা বা আত্মীয় কেউ আছে কি? জব করবে? তবে ঠিক আছে, আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি। আমার বাবা এখানকার গাড়ির মেকানিক। তুমি চললে সেখানে কাজ করতে পারো। পরে যদি তোমার ভালো কোনো জব মিলে তাহলে খুঁজে নিবে, কেমন? আমি প্রিয়াকে ধন্যবাদ দিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে সাহায্য করার জন্য। প্রিয়া আমাকে রুমটা দেখিয়ে বলল, তোমার মন মতো সাজিয়ে নাও, কেমন? আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি তোমাকে যেমন পারি সাহায্য করব। এই বলে প্রিয়া চলে গেল। আমি আমার রুমের ভেতরে চলে গেলাম। তবে এখানে তেমন কাউকে থাকতে আমি দেখলাম না। মানলাম এই বাসার আশেপাশে অনেক ময়লা আবর্জনা থাকে, এই জন্য খুব বেশি একটা মানুষ এখানে বাসা ভাড়া নেয় না। তবে অচেনা একটা মেয়েকে বিশ্বাস করে এখানে আসা কি আমার ঠিক হয়েছে? মাহিকে একপাশে রেখে রুমটা গোছাতে লাগলাম। এভাবে অনেকটা সময় চলে গেছে। এর মাঝে মাহি উঠে বলছে ওর খিদে পেয়েছে। ভাগ্যিস আসার সময় বিরিয়ানি নিয়ে আসছিলাম। মাহি খেতে খেতে বলল, ভাইয়া, এখন আমরা কোথায়? আমি হাসি মুখে বললাম, আমরা আমাদের বাড়ি ছেড়ে অনেক অনেক দূরে চলে আসছি। আজকে থেকে মনে করবি আমাদের মা বাবা কেউ নেই, আমাদের একা বাঁচতে হবে, বুঝলি? হঠাৎ কেমন যেন একটা আওয়াজ শুনলাম। মনে হচ্ছে যেন একটা মেয়ে পাশের রুম থেকে চিৎকার করছে। তবে শব্দটা কেমন যেন অদ্ভুত। মাইকে রুমে রেখে বললাম, তুই একটু এখানে থাক, কেমন? আমি আসছি। এই বলে পাশের রুমে কি হচ্ছে জানলার কাছে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছি। ভিতরে যা হচ্ছে তা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। কিছুক্ষণ আমি যাকে এই বাসার মালিক মনে করছিলাম, সে কিনা আমার সমবয়সী একটা ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত আছে। জানলার পাশ থেকে সরে মনে মনে আমি চিন্তা করতে লাগলাম, আমি কোথায় চলে এলাম? একজন বৃদ্ধ মহিলা এসব করছে। সিসি সিঁড়ির কাছে যেই জানলা ছিল সেখান থেকে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করে বাইরে কি চলছে। আর ইচ্ছা বাবা, বাইরে তো ছেলের অভাব নেই, আবার গেটে একটা দারোয়ান ওদের কাছ থেকে যেন কিসের টাকা নিচ্ছে। তাড়াতাড়ি আমি রুমে চলে এলাম। তার মানে প্রিয়া আমাকে ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে আসছে, কিন্তু ও আমার কাছে কি চায়? আর এটা যদি একটা পতিতালয় হয় তাহলে আমাকেই বা কেন এখানে নিয়ে আসলো? সিসি আমার তো এখানে আসাই উচিত হয় নাই। কেন যে প্রিয়াকে বিশ্বাস করতে গেলাম? এজন্য জীবনে কাউকে বিশ্বাস করতে নেই। এখন তো মন চাইছে নিজেকে নিজেই গালি দিতে। রুমে যেতে মাহি বলল, ভাইয়া, এখন আমি কি করব? আমি বললাম, একটু বসো ওখানে, আমি চিন্তা করে দেখি কি করা যায়। হঠাৎ দরজার কলিং বেল বাজতে লাগলো। ভয়ে ভয়ে দরজা খুললাম। দরজার সামনে প্রিয়ার সাথে একটা মেয়ে ভেতরে ঢুকলো। প্রিয়া মাহের সামনে গিয়ে বসে বলল, লাদেন শোনো, তোমাকে আমি একটা কথা বলি। ছোট থেকে কাউকে যদি ট্রেডিং দিয়ে কাজ লাগানো যায় তাহলে সেই কাজে বহুত পয়সা মিলবে। প্রিয়ার কথা আমি কিছুটা হলেও বুঝে গেছি। আমি হাসি মুখে বললাম, প্রিয়া তোমার কথায় কিছু বুঝলাম না। প্রিয়া এবার দাঁড়িয়ে বলল, আগে তোর কপালে ঘাম মুছ। আমি জানি তুই কিছুক্ষণ আগে পাশের রুমের জানালার কাছে উঁকি দিয়ে সব দেখছিস। আর তোর মাথায় এটা হয়তো ঘোরাঘুরি করতে পারে যে একজন মহিলা এসব কেন করছে। একটা কথা বলে রাখি, এটা একটা পতিতা পল্লী। এখানে ছেলেরা আসে আর আমাদের সাথে মজা করে। তোরে আমার ট্রেনে দেখেই পছন্দ হয়ে গেছে, এই জন্য তোরে আমি বিয়ে করতে চাই। আর বিয়ের পরেও আমি এসব কাজ করব। তুইও ইচ্ছে হলে কর, যার সাথে ইচ্ছে বিছানায় গিয়ে শুতে পারিস, তাতে আমার কিছু যায় আসে না। শুধু একবার বিয়েটা করতে দে, আর তোর বোনকে আমি ধীরে ধীরে সব কিছু শিখিয়ে দিব, তুই চিন্তা করিস না। প্রিয়ার কথা শুনে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে, শুধু কিছু বলছি না। এই কারণে আমি জার্নি করে আসছি, এখানে আমি চাইলেও কিছু করতে পারবো না। মাহি প্রিয়ার দিকে তাকে বলল, আপু, তুমি কে?
প্রিয়া মাহির দিকে যেতে যেতে বলল, আমি তোমার নতুন আম্মু হই। আমি তাড়াতাড়ি প্রিয়াকে বললাম, দেখো তুমি যা কিছু করার আমার সাথে করো, প্লিজ ওকে কিছু বলো না, ও পিচ্ছি একটা মেয়ে। প্রিয়া আমার কাছে এসে শরীরের পোশাক খুলে নগ্ন হয়ে বলল, তুই বলে এখন তোরে সব কিছু দেখাবো, তবে এখন আমার একটা কাস্টমার বসে আছে, আর এখান থেকে সাবধান, পারতে চেষ্টা করবি না। প্রিয়ার দিকে তাকে বললাম, এত এত ছেলে থাকতেই আমাকে কেন ফাঁসি এখানে নিয়ে আসলে? আর এখান থেকে সাবধান, পালাতে চেষ্টা করবি না, কারণ তুই বোকা একটা ছেলে। আমি গেলাম, কেমন? এই তুই চল, ওরা চাইলেও এখান থেকে পালাতে পারবে না। এই বলে প্রিয়ার ওর সাথে থাকা মেয়েটা চলে গেল। আমি মাথায় হাত দিয়ে নিচে বসলাম। ধুর, আজকে আমি এটা কি ভুল করে ফেললাম? কেন যে এই মেয়ের ফাঁদে পা দিলাম? যদি এবার পুলিশের মামলায় পড়ি না, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। মাথায় কোনো বুদ্ধি আসছে না এই মুহূর্তে। তাদের প্রিন্সিপাল স্যারকে আর কল দিলাম। স্যার ফোন ধরে বলল, আদেন, বলো, তুমি কি চলে গেছো? স্যার আমি এখানে একটা সমস্যায় পড়ে গেছি। আমি বুঝতে পারি না ঢাকা শহরে প্রথম এসে আমি ঝামেলায় পড়ে যাব। কি হয়েছে বলো তো আমাকে। আমি এক এক করে সবকিছু বলে দিলাম। স্যার সবকিছু শুনে বলল, তুমি আসলেই একটা গাধা। হঠাৎ করে কেউ তোমার কাছে আসলো আর তুমি তাকে বিশ্বাস করে নেবে? কি যে বলবো তোমাকে। স্যার আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। মেয়েটাকে দেখে ভালোই মনে হচ্ছিল, কিন্তু ও যে এমন হবে আমি জানতাম না। তোমার বোন কোথায়? স্যার আমার পাশে বসে বিরিয়ানি খাচ্ছে। শুনো, আমি একটা বুদ্ধি দেই, আর এর পরেও যদি কোনো ভুল না করে তাহলে আমাকে আর ভুলেও ফোন করবে না। স্যারের বলা প্রতিটা কথা আমি মনোযোগ দিয়ে শুনলাম। ফোন রেখে মাইকে সবকিছু শিখিয়ে দিচ্ছি, কিভাবে কি বলতে হবে। একবার শুধু এখান থেকে বেঁচে ফিরি, বাকি জীবনে আর কোনো মেয়েকেই বিশ্বাস করবো না। আজকে আমার উচিত শিক্ষা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক করে মাহিকে বললাম, মাহি তুই তোর ভাইয়ের জন্য এটুকু করতে পারবে না? অবশ্যই, অবশ্যই পারবো ভাইয়া। তুমি যেভাবে বললে আমি সেভাবেই বলবো। আমি দরজার বাইরে গিয়ে দেখতে লাগলাম কখন ওই মহিলা রুম থেকে বের হবে আমার সাথে মিথ্যে কথা বলা। এবার সব কটাকে মজা বোঝাবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর ছেলেটাকে বের হতে দেখলাম। তাড়াতাড়ি আমি আমার রুমে চলে গেলাম। ফোনটা অযথা কানের কাছে ধরে বললাম, স্যার আমি আপনার কথা মতো বাসার ভিতরে পৌঁছে গেছি, আর আমার কাছে কিছু ভিডিও ফুটেজ আছে। সবকিছু মিলিয়ে প্রমাণ হয়ে যাবে। আপনি যখন বলবেন তখন আমি আমার মিশনে নামবো। আর ওই মেয়েটা আমাকে বিয়ে করতে বলছে, দেখি ওকে ফাঁসি কিছু করতে পারি কিনা। হঠাৎ দেখি দরজা খুলে মহিলার সাথে প্রিয়াও রুমে ঢুকলো। হয়তো মহিলা প্রিয়াকে ফোন করে নিয়ে আসছে, তবে প্রিয়ার শরীরে একটা গামছা পেঁচানো, হয়তো কুকর্মে লিপ্ত ছিল। আমি আমার বোনকে ইশারা করতে মাহি বলল, স্যার আমার মনে হয় সবাই নিচে চলে আসবে। আমরা বললে এখন আমাদের মিশন শুরু করা উচিত। প্রিয়া ঠাস করে আমাকে একটা থাপড় দিয়ে বলল, তুই কে সত্যি করে বল। আমি হাসতে হাসতে বললাম, আমার গালে তুই চড় দিলি না, এখন দেখ আমি কি করি। তুই জানিস না আমি কে, দাঁড়া মজা দেখাচ্ছি। প্রিয়া আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, সত্যি করে বল তুই কে, নইলে তোর অবস্থা খারাপ করে দিব। মাহি ধপ করে বলে দিল, আমরা গোয়েন্দা সংস্থা থেকে এসেছি তোমাদের এসব ফাঁস করে দেওয়ার জন্য। আমাদের মেরে ফেললে কিছুই হবে না। আমরা সব কিছু ওদের জানিয়ে দিয়েছি, শুধু বাসার ঠিকানা দেই নাই। এখন তোমরা কি? মাহির কথা শুনে সাথে সাথে মহিলাটা আমার হাত ধরে অনুরোধ করে বলল, বাবা, এই ব্যবসাটা আমরা অনেক দিন ধরে করি। আমরা কি তোমার কোনো ক্ষতি করছি বলো? তুমি কি চাও এখানে সব মেয়েদের জীবন নষ্ট হয়ে যাক? তুমি যা বলবে আমরা তাই করবো, তবুও আমাদের ধরিয়ে দিও না। মাথায় হাত দিয়ে বললাম, মাহি কি করা যায় বলতো? ধপ করে মাহি বলল, আমাদের স্যার কিন্তু টাকা দেখলে সব কিছুই ভুলে যায়। যদি পারেন। মনে মনে বললাম, আমার বোনের বুদ্ধি আছে, বলতে হবে। প্রিয়া প্রশ্ন করেই ফেললো, এই পিচ্ছি একটা মেয়ে কিভাবে গোয়েন্দা সংস্থা? আমি প্রিয়াকে থামি বললাম, ও হলো আমার বড় স্যারের মেয়ে, আর আমি একা তোমার কাছে আসলে তুমি কি বিশ্বাস করতে? এই জন্যই এসব বাহানা বানিয়ে ওকে নিয়ে আসলাম। আর স্যারের মেয়ে এখানে মানে কি হতে পারে জানো তো তুমি? মা এবার কান্না সুরে বলল, প্লিজ আমাদের মাফ করে দাও, ভুল হয়ে গেছে। এই জায়গাটা কথা কাউকে বলবে না প্লিজ। প্রিয়া মহিলাকে উদ্দেশ্য করে বলল, কি দেখেন আপনি দাঁড়িয়ে, যান টাকা নিয়ে আসেন। মহিলাটা কিছুক্ষণ পর হাতে করে কিছু টাকা এনে আমার সামনে ধরে বলল, এখানে 1 লাখ আছে, আমাদের কথা দেন, কাউকে কিছু বলবেন না। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, কাউকে কিছু বলবো না তা ঠিক আছে, তবে সবাই যে তোমাদের সম্পর্কে সবকিছু জেনে গেছে, সবকিছু আমাকে আবার গোপন করতে হবে। এই একের সাথে আরো 1 যোগ করে দাও।
আমি কথা দিচ্ছি কাউকে কিছু বলবো না। প্রিয়া আমাকে অনুরোধ করে বলল, প্লিজ, আমাদের কাছে বর্তমান এটাই আছে। এই সব কিছু কে পরিচালনা করে? প্রিয়া আস্তে করে বলল, আমি আর এনি মানে বয়স্ক মহিলাটা। দেখ, আমার সময় যত নষ্ট হবে তত তোমরা বিপদে পড়বে। এজন্য বলছি যা করার তাড়াতাড়ি কর। এতক্ষণে মনে হয় ওরা। প্রিয়া দৌড়ে রুম থেকে বের হয়ে আবার 1.5 লাখ টাকা এনে আমার হাতে দিয়ে বলল, প্লিজ, কেউ যেন কিছু না জানে। চিন্তা করবেন না, কেউ কিছু জানবে না। মাহি চল। আর মাহি, তুই কি কিছু জানিস? মাহি হাসি দিয়ে বলল, এখানে কি হয়েছিল স্যার? আর এদের তো আমি চিনিই না। দেখছেন, এখন বলছি না কেউ কিচ্ছু জানবে না। টাকাগুলো ব্যাগে রেখে বের হতে হতে প্রিয়াকে প্রশ্ন করলাম, কেন এসব কাজে জড়িত হলেন? প্রিয়া শুধু বলল, এসব জেনে আপনার লাভ নেই, আর কেউ যেন কিছু না জানে। আমি আর মাহি চুপচাপ নিচে নেমে গেলাম। একটু দূরে গিয়ে আবার অজানা পথে চলতে শুরু করলাম। মনে মনে বললাম, যাক বাবা, বাঁচা গেল তাহলে। স্যারকে ধন্যবাদ দিতে হবে, বলতে হবে স্যারের বুদ্ধি আছে। মাহি আমার কানে কানে বলল, ভাইয়া টাকাগুলো? এসব এখানে বলিস না কেমন, পরে এসব নিয়ে কথা হবে। মাহি আর কিছু বললো না। হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল। আমরা দেখি কিছুটা দূরে একটা মসজিদ, আর ওর সাথে একটা বিল্ডিং। বিল্ডিং এর এক পাশে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে, তবে সিঙ্গেল নট অ্যালাউ। এই ঢাকা শহরের যে কি হয়েছে বুঝি না। আমরা সিঙ্গেল বলে আমাদের কেউ বাসা ভাড়া দেবে না? এটা কি ধরনের অত্যাচার? আরে বাবা, বিয়ে করার জন্যই তো একটা বয়সের দরকার নাকি? মা বাবা যদি বিয়ে না করায় তাহলে কোথা থেকে বউ আনবো? এটা ওরা বোঝে না কেন? এটাই বুঝি না। মাহি আচমকা বলল, ভাইয়া, আমার আর ভালো লাগছে না। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? এই তো সামনে একটা বাসা দেখা যায়, ওখানে গিয়ে দেখি কি করা যায়। জীবনে অনেক মানুষকে বিশ্বাস করেছি, কিন্তু আর না। যদি নিজে একা কিছু করতে পারি তাহলে ঠিক আছে, আর কারো সাহায্য নিয়ে আমি কোনো ধরনের বিপদে পড়তে চাই না। গেটের সামনে যেতে দারোয়ান বলল, কি চাই ভাই? না ভাই, আসলে এখানে লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে, এজন্যই আসলাম। দেওয়া হবে, তবে আপনার বউ কোথায়? আর এই মেয়েটা কি? দারোয়ান কিছু বলার আগেই আমি বললাম, ও আমার ছোট বোন, আর আমার কোনো বউ নাই। আমি তো এখনো বিয়েই করি নাই। আপনার চোখ কি অন্ধ নাকি? দেখেন না বোর্ডে সুন্দর করে লেখা আছে সিঙ্গেল নট এলাউ। আমি একটু বাসার মালিকের সাথে কথা বলতে চাই, যদি কোনোভাবে তিনি মেনে নেয়। এই আপনি কে বলেন তো? যান এখান থেকে। এখানে ফ্যামিলি ছাড়া অন্য কাউকে বাসা ভাড়া দেওয়া হয় না। আর এই কথাটা বাসার মালিকই আমাকে বলেছেন। তিনি আরও বলেছেন, আপনার মতো কোনো সিঙ্গেল ছেলে আসলে যেন আমি বাসার ভিতরে যেতে না দিই, আর তাদের জন্য বিরক্ত না করি। মনে মনে চিন্তা করলাম, বাসার পাশে যেহেতু একটা মসজিদ আছে, তাহলে এখানে যা হবে সব ভালোই হবে। বিপদে পড়ার কোনো চান্স নেই। আবার মাহিকে আর কতক্ষণ এইভাবে নিয়ে ঘুরবো? ইচ্ছে একটা মেয়ে। পকেট থেকে 1000 টাকার চকচকে একটা নোট দারোয়ানের হাতে দিয়ে বললাম, আমি জানি এখানে সিঙ্গেল বাসা ভাড়া দেওয়া হয় না, তবে আপনি তো আছেন, এটা আমি জানি। দারোয়ান টাকা হাতে নিয়ে হাসি দিয়ে বলল, ধুর মামা, আপনি দেখি আমাকে বিপদে ফেলে দিলেন। সমস্যা নেই, সব কিছু হয়ে যাবে। শুধু আমি যেভাবে বলবো সেভাবে করবেন, ঠিক আছে? আমি ভিতরে গিয়ে স্যারকে 2-5 বুঝিয়ে নিয়ে আসছি। আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। এই বলে দারোয়ান ভেতরে চলে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না। নাকি শালা আমাকে ফাঁকে দিল? কিছুই তো মাথায় আসছে না। এই তো চলে আসছে, তবে এই বাসার মালিকের মাথায় একটা টুপি আছে। যাক, তাহলে আমি ঠিক জায়গায় এসেছি। দারোয়ান এসে বলল, এই যে এটাই সেই ছেলে। আমি তাড়াতাড়ি বাসার মালিককে সালাম দিয়ে বললাম, ভালো আছেন আঙ্কেল? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। শুনলাম তোমার মা বাবা নাকি বিদেশে থাকে, তারা নাকি কিছুদিন পর এখানে চলে আসবে। দারোয়ান আমাকে চোখ দিয়ে ইশারা করে বলল, আমি স্যারকে সব কিছু বুঝিয়ে এখানে নিয়ে আসছি, আপনি শুধু হুহা করেন। আমি হাসিতে বললাম, জি আঙ্কেল, আমার মা বাবা বিদেশে থাকে, এই তো কিছুদিন পর চলে আসবে। এখানে আমি আর আমার বোন থাকবো। তাদের পকেট থেকে 5000 টাকা বের করে আঙ্কেলের হাতে দিয়ে বললাম, এটা হলো আমার অগ্রিম কিছু টাকা। ভয় পাবেন না, আমি কাউকে কোনো বিরক্ত করবো না। এখন আপনি যদি। আঙ্কেল খুশি হয়ে বলল, আরে তোমাকে কি আর না করা যায় বাবা, আসো আমার সাথে, তোমাকে রুম দেখিয়ে দিই। মুসকে হাসি দিয়ে আস্তে করে বললাম, টাকা থাকলে কেউ আর না করে না। টাকার কি পাওয়ার? যেতে যেতে আঙ্কেল আমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে লাগলো। এই বাসার ভাড়া কত, কি কি নিয়ম আছে। আমাকে রুম দেখিয়ে বলল, তা বাবা, তোমার রুম পছন্দ হয়েছে? আমি কি মাহিকে বললাম, মাহি তোর কি এই রুমটা পছন্দ হয়েছে? মাহি হাসি দিয়ে বলল, ভাইয়া, আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আঙ্কেল বলল,
তাহলে থাকো তোমরা, আমি গেলাম। তোমার পাশের রুমে তোমার বোনের মতো ছোট্ট একটা পিচ্চি মেয়ে আছে, চাইলে ওর সাথে খেলতে পারো। এই বলে উনি চলে গেলেন। ভিতরে গিয়ে সবকিছু পরিষ্কার করতে লাগলাম। ভাইয়া, আমরা কি আজকে থেকে এখানেই থাকবো? মায়ের কাছে গিয়ে বললাম, আজকে থেকে আমরা এখানেই থাকবো, আর তোরে ভালো কোনো একটা স্কুলে ভর্তি করে দেবো। আচ্ছা ভাইয়া, আমরা টাকাগুলো দিয়ে কি করব? আমার সময় খারাপ রে বোন, জানি টাকাগুলো আমার হক না, তবে এখন আমার টাকার অনেক দরকার। কোনো একদিন আমার টাকা হলে ওদের টাকা ওদের বুঝিয়ে দিয়ে আসবো। দাঁড়া, আমি তোর জন্য বিরিয়ানি অর্ডার দিই। এভাবেই ভাই বোনের ফোন শুরুতে অনেকটা সময় চলে গেল। এর মাঝেই আবার পাশের রুমের ভাবির সাথে আমাদের পরিচয় হয়েছে। তিনি অত্যন্ত ভালো মানুষ। তার একটা মেয়ে আছে আমার বোনের সমান। মাই তো ওদের সাথে পরিচয় হওয়ার পর থেকে মেয়ের সাথেই খেলা করছে। ফ্লোরে বসে বসে চিন্তা করছে, এখন আর আগের মতো ঘোরাফেরা করলে হবে না, আমাকে কোনো কিছু একটা করতে হবে। আজকের দিনটা যাক, কালকে বাজারে গিয়ে দরকারি যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে আসবো। বিকেলে রুমে বসে আছি, আর হঠাৎ মাহি ফোনে গেম খেলছে। হঠাৎ মাহি বলল, ভাইয়া, আমি ওই রুমে গিয়ে খেলা করি, একা একা ভালো লাগছে না। আচ্ছা যা, তবে ওদের বিরক্ত করবি না, আমি একটু উপরে যাব। তাহলে ভাইয়া, আমি গেলাম। মাইকে পাশের রুমে দিয়ে বললাম, ভাবি আমি একটু উপরে গেলাম, মাইকে একটু দেখেন। ভিতর থেকে উত্তর এলো, আরে ভাই, সমস্যা নেই, ওরা দুজন খেলা করবে, এতে কি আবার সমস্যা হবে? তুমি কোনো চিন্তা করো না। আর রাতে আমাদের বাসায় দাওয়াত। সমস্যা নেই ভাবি, আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে নিয়ে আসবো। আমি যেটা বললাম সেটা যেন মনে থাকে, এত বেশি বুঝো কেন? আমি আর কিছু বললাম না, তবে মহিলাটা অনেক ভালো, ওনার ব্যবহার আমার খুব ভালো লাগছে। তবে ভাবির হাজবেন্ডের সাথে এখনো পরিচয় হয় নাই। তিনি বললেন তার হাজবেন্ড নাকি অফিসে, রুমে বসে থাকার ভালো লাগছিল না, তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, কিছুটা হলেও সময় চলে যাবে। ছাদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। কি সুন্দর একটা আবহাওয়া। হঠাৎ নজরগুলো ছাদের এক কোনায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কি জানি কে। আমার এসব দেখে কি লাভ? আমি অন্য কোনায় গিয়ে দাঁড়াতেই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলে, এদিকে আয়। মেয়েটার দিকে তাকিয়ে একবার ভালো করে দেখলাম। মেয়েটার পরনে একটা জিন্স প্যান্ট আছে, যেটা ছেলেদের প্যান্টের মতো ফাটা ছিল। মেয়েটার উপর ড্রেসের কথা কি বলবো, মেয়েটার অর্ধেক শরীর তো দেখাই যায়, এগুলো নাকি ড্রেস। এসবে না পরে বিনা ড্রেসে আসলেও চেয়েছি। আমি সব কি ফালতু চিন্তা ভাবনা করছি। তবে যাই বলি না কেন, মেয়েটাকে দেখে মনে হচ্ছে যত ডিজিটাল জিনিস আছে সব ওর শরীরে। চুল আছে দেখে মনে মনে হচ্ছে, নইলে তো সবাই ছেলেই বলতো। মেয়েটার চেহারাটা কিন্তু সেই একদম জোস। মেয়েটা রেগে বলল, কিরে, আমি তোরে এখানে আসার জন্য বলছি না? তুই আসবি নাকি আমি আসবো? আমি আসলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ধুর বাবা, এই কোথায় এসে ফেসে গেলাম। এই মেয়েটাকে আবার কোথা থেকে এলো? চেনা নাই জানা নাই আমাকে ডাকছে। কেমন অসভ্য মেয়ে। ধীরে ধীরে হেঁটে মেয়েটার কাছে যাচ্ছি। মেয়েটার কাছে যেতেই ওর চেহারা লজ্জার একটা ভাব চলে আসলো। লজ্জায় যেন মেয়েটার মুখ লাল হয়ে যাচ্ছে। সব কিছু হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভয়ে ভয়ে বললাম, আপনি কি আমাকে? মেয়েটা আমাকে থামিয়ে সরাসরি বলল, আই লাভ ইউ। আমি তো একদম পুরোই বোকা হয়ে গেলাম। মুখে হাত ধরে মনে মনে বললাম, আরে জাসলা, কোথায় আসলাম আর কোথায় জমেন। চেনা নাই জানা নাই আই লাভ ইউ বলে দিল। এ কেমন মেয়ে রে? মেয়েটা এবার রাগী কণ্ঠে বলল, আমি তোরে কি বললাম? না মানে আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আর চেনা নাই জানা নাই হঠাৎ করে কাউকে আই লাভ ইউ বলে কেউ? মেয়েটা ধপ করে ছোট একটা চাকু বের করে বলল, এখানে আই লাভ ইউ টু বল, নইলে এটা তো পেটে ঢুকিয়ে দিব। এখন তো ভয়ে আমার পা কাঁপতে লাগলো। এ বাবা, আমি আজকে কোথায় চলে আসলাম? শুনছি ছেলেরা মেয়েদের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করে, আর এই মেয়ে তো দেখি আমাকে চাকুর ভরে দেখিয়ে আই লাভ ইউ বলতে চায়। বলবি নাকি ঢুকিয়ে দিব? আমি ভয়ে ভয়ে বললাম, কি বলবো? তোরে তো এবার আমি খাইছি। চোখ বন্ধ করে বলে দিলাম, আই লাভ ইউ টু। মরার চেয়ে এটা বলাই বেস্ট মনে করলাম। মেয়েটা হাসতে হাসতে বললো, হুম, ঠিক আছে, আমি যা বলবো তার সঠিক জবাব দিবি, নাহলে এটা তো পেটের ভিতর ঢুকিয়ে দিব কিন্তু। জি জি ম্যাম, বলেন কি জানতে চান? আরে, আমার পাগলা এত ভয় পাচ্ছ কেন? আরে শালে, আগে এখান থেকে যাই, পরে দেখতেছি তুই কে। কিরে, কিছু কি বললি? না না, আমি আবার কি বলবো? ঠিক আছে, বেশি কিছু বললে জানিস তো। আচ্ছা, আমাকে বিয়ের পর লন্ডনে হানিমুনে নিয়ে যাবি তো? আরে জাসলা, অচেনা একটা মেয়ে প্রথমে প্রপোজ করছে, এটা মানা যায়? আমি হ্যান্ডসাম একটা ছেলে প্রপোজ করতেই পারে, এটাই স্বাভাবিক বিষয়। তাই বলে বিয়ের কথা বলবে, আবার হানিমুন, মানে কেমন বেয়াদবি। মেয়েটা আবার চোখ বড় করে আবার বলল, আমাকে নিয়ে লন্ডন হানিমুনে যাবি কি না?
না মানে আপনি কে? আমি তো আপনাকে তোরে তো আজ আমি খাইছি। তাড়াতাড়ি বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ যাবো। লন্ডনে কেন? আমরা চাঁদের দেশে ঘুরতে যাব। মনে মনে বললাম, এই মেয়ে তো দেখি খুব ডেঞ্জারাস, আমাকে চাকুর ভয় দেখিয়ে সব করছে। এ উপরওয়ালা আমাকে বাঁচাও। মেয়েটা আবার হাসতে হাসতে বললো, আচ্ছা তোর সব কিছু ঠিকঠাক তো নাকি নাই? যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারিস, আমি ডক্টর দেখিয়ে। এবার তো রাগ আমার মাথায় উঠে গেল। জোরে ধমক দিয়ে বললাম, এই আপনি কে বলেন তো? আমাকে এত প্রশ্ন করছেন কেন? আর কি নোংরা নোংরা কথা বলছে? মেয়েটা ধপ করে আমার কাছে এসে আমার গলায় চাকু ধরে বলল, আমার সাথে উঁচু সুরে কথা বলিস না, তাহলে আজকেই তোর শেষ দিন। ভয়ে তো আমার প্যান্ট ভিজে যাবে এমন অবস্থা হয়েছে। হালার এই মেয়েটা যে কোথা থেকে আসলো। ভয়ে ভয়ে বললাম, প্লিজ আমাকে মারবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। এখন আমি বিয়ে করে নেই। মেয়েটা আমার গলায় চাকু ধরেই বলল, এখন বল তোর সব ঠিকঠাক আছে তো? এই রে, আজকে বুঝি আমার মান ইজ্জত গেল। কি রে, চালিয়ে দিব নাকি? জি জি, সবকিছু ঠিকঠাক আছে। মেয়েটা মুচকে হাসি দিয়ে বলল, এবার তো ভাই আর কি বলবো। একে তো মান সম্মান নিয়ে টানাটানি, আরেক ভয় মৃত্যু আমার সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ ভাই আমাকে এসে বাঁচান এই মেয়ের হাত থেকে। হঠাৎ করে কোথা থেকে বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, সুইটি মা, ও আমাদের বাসার নতুন ভাড়াটিয়া। কেন, ওকে কি একা পেয়ে র্যাগিং করেছিস? ধপ করে মেয়েটা আমাকে ছেড়ে দৌড় দিয়ে মুহূর্তের ভেতরে নিচে চলে গেল। বাড়িওয়ালা আঙ্কেল আমার কাছে এসে বলল, আমার এই একটাই মেয়ে, ও যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে আমি ওর পক্ষে হয়ে তোমার কাছ থেকে মাপ চাচ্ছি, মাফ করে দিও। আসলে অনেক আদর করি তো, মেয়ে তো, তাই কিছু বলতে পারি না। আস্তে করে বললাম, আপনার মেয়ে না হলে ওর চুল ছেড়ে দিতাম। কিভাবে বলে আমার নিচের সবকিছু ঠিকঠাক আছে কিনা, আবার বলে বিচ্ছি চি চি। একটা অচেনা মেয়ে একটা অচেনা ছেলেকে এসব কথা কিভাবে বলতে পারে? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। বাবা কিছু বলবে? না আঙ্কেল, আর হ্যাঁ, আমি আপনার মেয়ের ব্যবহারে কিছু মনে করি নাই। তবে আপনার মেয়ে খুব ডেঞ্জারাস। আমি তো ভয় পেয়ে গেছিলাম। যেভাবে আমার গলায় আজকে চাকু ধরেছিল, আপনি না আসলে আমি হয়তো শেষ হয়ে যেতাম। আঙ্কেল হাসতে হাসতে বলল, ওর ব্যবহারে মাঝে মাঝে আমি নিজেই ভয় পেয়ে যাই, আবার বলছো তুমি? এভাবে আঙ্কেলের সাথে কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা শেষ করে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি